যখন ডাব্লিউবিজির কাউন্সিলিং হয়েছিল তখন ৩ টা রাউন্ড হয়েছিল, মপ আপ হয়েছিল। ডিসি প্রতি বছরই হয়। এটা ছাড়া ২০২৪-এ ডিসি কিন্তু হয়েছিল, কিন্তু মপ আপ আমরা দেখেছিলাম যে মপ আপের রুলটা পাল্টে গেছিল। মানে ২০২৩-এ মপ আপের যে রুল ছিল সেখানে বলা হয়েছিল যে যদি একজন স্টুডেন্ট রাউন্ড 1 বা রাউন্ড 2 যেকোনো মানে রাউন্ডেই আরকি অ্যাডমিশন নেয়, তাহলেও ২০২৩-এর রুল অনুযায়ী সে মপ আপের জন্য এলিজিবল। এবার এটাতে সমস্যা কি হয়েছিল? সমস্যা এটাই হয়েছিল যে একজন স্টুডেন্ট যে হয়তো একটা ঠিকঠাক কলেজে অ্যাডমিশন নিয়ে রেখেছে, এবার সেও মপ আপে বসছে একটা ভালো সিট পাওয়ার জন্য। তাহলে হচ্ছেটা কি, যে আগের সিটটা তো তার গেল, তাহলে জায়গাটা ব্লক হয়ে গেল। যে এই মপ আপ দিয়ে আমি কেন স্টার্ট করছি এটা একটু পরে বুঝতে পারবি। প্রথম ব্যাপার হচ্ছে যে ২০২৪-এ তারপর মপ আপের রুল এটা করা হলো যে একজন স্টুডেন্ট যদি রাউন্ড 1 বা রাউন্ড 2 তে অ্যাডমিশন না নিয়ে থাকে তবেই সে এলিজিবল ফর মপ আপ রাউন্ড। এবার এখানেও একটা সমস্যা আছে। সেই সমস্যাটা হচ্ছে যে এই যে মপ আপের রুলস বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এটা নিয়ে প্রচুর কনফিউশন হয়েছিল ২০২৪-এ। ২৫-এ তো মপ আপ হয়নি, রেজাল্ট ডিলে হবার কারণে, ওবিসি রিজনের জন্য। কিন্তু ২০২৪-এ যখন হয় মপ আপ, তখন কিন্তু প্রচুর কনফিউশন ক্রিয়েট হয়েছিল। এবার এই কনফিউশনের মধ্যে একটা বিশাল বড় পয়েন্ট আছে যেটা আমি একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে যে রাউন্ড 1 বা রাউন্ড 2 এ তুই কোনো কলেজে অ্যাডমিশন নে বা না নে, কোনো ম্যাটার করছে না। ধর তোর এরকম একটা মাইন্ডসেট আছে যে দাদা আমি সরকারি কলেজ ছাড়া পড়বো না, এরকম মাইন্ডসেট হতেই পারে খুব স্বাভাবিকভাবে। তো আমি সরকারি কলেজ ছাড়া পড়বো না, তো তার জন্য আমি কি করলাম যে রাউন্ড 1-এ সাপোজ আমি নারুলা পেলাম, তো নারুলাতে আমি গেলাম ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। ফার্স্ট অফ অল এখানে একটা কথা গুরুত্বপূর্ণ, যে আমার ফার্স্ট রাউন্ডে যাই কলেজ পড়ুক, সেটাতে আমার ইচ্ছে থাকুক কিংবা ইচ্ছে না থাকুক, আমাকে কিন্তু সেখানে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতেই হবে। ইটস ম্যান্ডেটরি ফর এভরিওয়ান। আবার বলছি রিপিট করে, যে ম্যাটার করছে না যে রাউন্ড 1-এ আমার ডিজায়ার্ড কলেজ হচ্ছে, সরকারি কলেজ হচ্ছে, প্রাইভেট কলেজ হচ্ছে, আমার ১২০০ র্যাঙ্ক হচ্ছে, ১২,০০০ র্যাঙ্ক হচ্ছে, ১,০০,০০০ র্যাঙ্ক হচ্ছে, ডাজ নট ম্যাটার। আমাকে রাউন্ড 1-এ যে কলেজ অ্যালোটেড হবে সেখানে আমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতেই হবে। ইটস দ্য ম্যান্ডেটরি রুল। ওকে, ঠিক আছে। এবার যখন তুই রাউন্ড 1-এ কোনো একটা কলেজ পেলি, সেখানে যখন যাবি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য, সেখানে দুটো অপশন পাওয়া যায়। কি? একটা হচ্ছে ইয়েস আপগ্রেডেশন, একটা হচ্ছে নো আপগ্রেডেশন। এবার এই যে ইয়েস আপগ্রেডেশন ব্যাপারটা হয়, এই ইয়েস আপগ্রেডেশন প্রসেসটা কেমন হয়? ইয়েস আপগ্রেডেশন মানে হচ্ছে যে আমি যে সিটটা পেয়েছি সেটাতে আমি স্যাটিসফাইড নই, আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করালাম কিন্তু আমি এই সিটটাতে স্যাটিসফাইড নই। তাই আমি কি হবে, যে আমি সেকেন্ড রাউন্ডের জন্য বসতে চাই বা আমার আপগ্রেড করাতে চাই। সেকেন্ড রাউন্ডের জন্য আপগ্রেড করা মানে কোনো রকম চয়েস ফিলিং চেঞ্জ বা এরকম কিন্তু কিছু নয়। এর মানে হচ্ছে যে যে সিটটা আমি ফার্স্ট রাউন্ডে পেলাম সেই সিটটা আমি ছেড়ে দিতে চাই, এবং আমার চয়েস ফিলিং অনুযায়ী এর থেকে যে বেস্ট বা এর থেকে যে বেটার সিটটা ডিজার্ভ করি আমি সেটার জন্য ফাইট করতে চাই। তখন কি হয়, যে ওই যে ইয়েস আপগ্রেডেশন যে ফর্মটা, এই ইয়েস আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন যে ফর্ম, সেটা ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইটে ওই কাউন্সিলিং এর যেদিন মানে ভেরিফিকেশন হয় সেদিন থেকে অ্যাভেলেবেল হয়ে যায়, বা আমিও গ্রুপের মধ্যে শেয়ার করে দেবো। ওই ইয়েস আপগ্রেডেশন ফর্মটাকে নিজে ফিল আপ করে পর কলেজে নিয়ে যেতে হয়। ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য সব ডকুমেন্ট নিজেকে নিয়ে যেতে হয়। সেই ডকুমেন্টগুলো ওখানে যিনি বসে থাকেন অফিসিয়ালসরা, তারা ভেরিফাই করবেন। ভেরিফিকেশন করার পর ওই এস আপগ্রেডেশন যে ফর্মটা থাকবে তার নিচে একটা কনক্লুশন লেখেন। এটা হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। কেন বড় পয়েন্ট? তার কারণ হচ্ছে যে এখানে তোর ডকুমেন্টে যদি কোনো রকম সমস্যা থাকে সেই কনক্লুশনটা লিখে দেওয়া হয়। এবার এখানে অনেকের কনফিউশন থাকে যে দাদা যদি আমার ইডব্লিউএস ইয়েস করা ছিল ডাব্লিউবিজি কাউন্সিলিং এর সময়, ওটা যদি আমার মানে এখন মানে এই ডাব্লিউবিজি যখন আমি ভেরিফিকেশন করাতে এসেছি তখন যদি আমার কাছে অ্যাভেলেবেল না থাকে, তাহলে কি মানে আমার কিছু প্রবলেম হবে? তো ওই যে যখন ইয়েস আপগ্রেডেশনে যে কনক্লুশনটা লিখছেন যিনি, তিনি ওখানে লিখে দিবেন যে ইডব্লিউএস সার্টিফিকেট ইজ নট ভ্যালিড, দ্য ক্যান্ডিডেট ইজ মানে অ্যালাউড ফর রাউন্ড 2, এরকম ভাবে তিনি লিখে দেবেন। এটা ছাড়া আর কি কি প্রবলেম হতে পারে? এটা ছাড়া আরো প্রবলেম হতে পারে, সাপোজ তোর কাস্ট সার্টিফিকেটে কিছু প্রবলেম থাকলো, সেখানে তো লিখে দেওয়া হলো যে দ্য ক্যান্ডিডেট ইজ আপগ্রেডেড টু রাউন্ড 2 অ্যান্ড হি অর শি হ্যাজ নট এসসি অর এসটি অর ওবিসি সার্টিফিকেট। ওবিসি এনসিএলও যদি কোনো প্রবলেম হয় সেটা ওই কনক্লুশনের মধ্যেই কিন্তু লেখা থাকে। আচ্ছা, নেক্সট ব্যাপার, এখানে আরেকটা ব্যাপার আমি এখানে মানে বলতে চাই। দাদা হ্যাঁ বল। দাদা একটা কোশ্চেন ছিল যে সেকেন্ড রাউন্ডের ক্ষেত্রে ইডব্লিউএস মানে এরকম যদি হয়, আমার প্রথমে ইডব্লিউএস এর সার্টিফিকেট আমি তখন ইউজ করেছিলাম কিন্তু আমি সার্টিফিকেটটা পাইনি, তো ফার্স্ট রাউন্ডের ক্ষেত্রে তখন কি আমার জেনারেলের থ্রু দিয়ে হবে? বলছি, আমি আসছি, আমি পুরোটা শোন তাহলে বুঝতে পেরে যাবে। আমি বলছি ওই জন্যই এই ডিসকাশনটা করছি। দেখ, তো ধর আমি ইডব্লিউএস এ প্রবলেম হলো,
বা আমার এসসি এসটি বা ওবিসি এই ধরনের সার্টিফিকেটে প্রবলেম হলো, মানে যাই প্রবলেম হোক সেটা উনি কিন্তু কনক্লুশনে ওই নিচেটাই লিখবেন, রিমার্ক লেখা থাকে। বোঝা গেল? এখানে আরেকটা বড় প্রবলেম হয় যেটা তোরা ফেস করবি, সবাই ফেস করবি। কি প্রবলেম? সেটা হচ্ছে যে যখন ডাব্লিউবিজির কাউন্সেলিং এ রেজিস্ট্রেশন করবি না, ওখানে ক্লাস 12 এর মার্কস পুট করা নিয়ে অনেক সমস্যা হয়। কারণ পোর্টালে ডেটাগুলো এমনভাবে ইনপুট করতে হয়, সেখানে সিবিএসসি যারা স্টুডেন্ট থাকে বা আইসিএসসি যারা স্টুডেন্ট থাকে, তারা ক্লিয়ারলি বুঝতে পারে না যে ইংলিশে ইন্ডিভিজুয়াল মার্কস কি দেবে, ম্যাথে ইন্ডিভিজুয়াল মার্কস কি দেবে, পার্সেন্টেজ কি দেবে। অনেক সময় কি হয় যে অনেক স্টুডেন্ট, মানে ধর তোরা এখানে আছিস, তোদের মধ্যে আমি গাইডেন্স দিয়ে দিচ্ছি, তোরা ঠিকঠাক পুট করে দিলি, বাট অনেক স্টুডেন্ট থাকবে যারা তাড়াহুড়োতে বা যারা হয়তো না জেনে বুঝে, অতটা নলেজ না থাকার কারণে বা কোনো ক্যাফেতে গিয়ে পর হয়তো ওই জায়গাটায় ফিল আপ করে দিল। এবার দেখা গেল সে হয়তো ভুল ফিল আপ করলো, মানে ইংলিশের জায়গায় হয়তো ওভারঅল মার্কসটা পুট করে দিয়েছে, বেস্ট অফ 5 এর জায়গায় হয়তো মানে বেস্ট অফ 3 বা বেস্ট অফ 4 যে মার্কস আছে সেই মার্কসটা পুট করে দিয়েছে। এবার দেখ, এবার এখানে আসল মানে পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই মার্কসটা তো পুট করেছে। এবার যখন তুই ডকুমেন্ট ভেরিফিকেশনে গেছিস, ওই যে বললাম ইডব্লিউএস এর প্রবলেম বা এসসি এসটি প্রবলেম, তো এখানে যদি ধর তোর কোনো রকম প্রবলেম থাকে, মানে এখানে তো প্রবলেম থাকবে, কারণ উনি যখন তোর সার্টিফিকেট এইচএস এর সার্টিফিকেটটা ম্যাচ করবেন, তখন তো তিনি দেখতে পাবেন যে তোর তার মানে নিশ্চয়ই মার্কশিটে কোনো প্রবলেম আছে। তো এখানে যদি মার্কশিটে কোনো প্রবলেম হয়, তাহলে কেউ একবারও ভয় খাবি না যে দাদা আমাকে তো তাহলে কাউন্সেলিং থেকে বের করে দেবে, দাদা আমি তো তাহলে কাউন্সেলিং এ অ্যালাউড থাকবো না। এরকম কিন্তু হয় না। ক্লিয়ারলি একটা ব্যাপার বোঝার চেষ্টা কর, তোর কাছে তো তোর মার্কশিট আছে, তোর মার্কশিট অনুযায়ী তুই একটা মার্কস পেয়েছিস। হ্যাঁ, তোর ভুলটা কোথায় হয়েছে, তুই যখন রেজিস্ট্রেশনটা করেছিস তখন ওখানে যে ডেটাটা দিয়েছিস সেটা তুই ভুল দিয়েছিস ম্যানুয়ালি, বাট অরিজিনালি তোর যেটা ডেটা, তোর যেটা রেজাল্ট, সেটা তো সব ঠিক আছে। তার মানে উনি ওখানে রিমার্কে লিখে দেবেন যে এইচএস মার্কস, ইংলিশ মার্কস ইজ নট ম্যাচিং উইথ দ্য ডকুমেন্ট বা উইথ দ্য সার্টিফিকেট। তাহলে এটা হয়ে গেল রিমার্ক। এই কথাটা আমি কেন বললাম, তার কারণ হচ্ছে যে যখন তোরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবি না, অনেক প্রাইভেট কলেজ বা অনেক ধরনের কলেজ বা অনেক অফিসিয়ালস এরকম থাকবে যারা তোদের ভয় খাওয়াবে বা যারা তোদের প্যারেন্টসদের ভয় খাওয়াবে, এরকম বলে ভয় খাওয়াবে যে তোমার কিন্তু মার্কস ম্যাচ করছে না, তোমার সার্টিফিকেটের সাথে তো ডকুমেন্ট ভেরিফাই হচ্ছে না, তোমার তোমার কাউন্সিলিং হবে না। এরকম টাইপের কিন্তু ভয় খাওয়ায়। আগাম জেনে রাখ যে না স্যার এরকম কোনো ব্যাপার হয় না। তুই যদি মানে ওরকম কোনো সিচুয়েশন আসে তুই বলবি যে স্যার এরকম তো কোনো সিচুয়েশন হয় না যে আমাকে কাউন্সিলিং থেকে বের করে দেওয়া হবে, আমি ম্যানুয়ালি ওটা পুট করতে ভুলে গেছি বা যে ক্যাফে থেকে করেছিলাম তিনি ভুল করেছেন, আমার এই দেখুন অরিজিনাল ডকুমেন্ট এখানে আছে, এখানে কিন্তু সব ঠিক করা আছে। তখন যদি বলে কি করবো, তাহলে তুই বলবি যে এই যে এখানে রিমার্ক লেখা আছে এস আপগ্রেডেশন ফর্মের নিচে, এই রিমার্ক আপনি লিখে দিন যে আমার ম্যাচ করছে না। এতটা ক্লিয়ার? বোঝা গেল কি বললাম? ঠিক আছে, নেক্সট বলছি, ভালোভাবে শুনবি। এবার এটা হয়ে গেল ইয়েস আপগ্রেডেশনের ব্যাপার। ইয়েস আপগ্রেডেশন যখন হয় তখন তোর কাছে যা যা ডকুমেন্ট, সেই ডকুমেন্টস গুলো লাগে। বারবার বলছি সবাইকে এই কথাগুলো ভালোভাবে শোন, কারণ এই কথাগুলোর মধ্যে কোনো একটাই যদি ভুল করিস না, আমাকে আজ থেকে 4-5 দিন আগে একজন স্টুডেন্ট মেসেজ করেছিল, দরকার পড়লে আমি স্ক্রিনশট দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। সে আমাদের 24 পেড কাউন্সিলিং এর স্টুডেন্ট। সে বলছে, মানে আমাদের সাথে তখন আরো টিমে অনেকজন ছিল, তো একজন ছিল দেব বলে, তো বলছে যে দাদা দেবদা আমাকে বারণ করেছিল ওই জিনিসটা যেন না করি, আমি আমি কারো কথা না শুনে নিজের জেদে করতে গেছিলাম। আজকে এখন অব্দি সে কিন্তু ড্রপার। 3 বছর হতে চললো, 3 বছর না মানে 2 বছর হতে চললো। জাস্ট ভাব। তো এই জন্য বলছি যে আমরা যদি কিছু বলি, কিছু জায়গায় যদি মানে সাপোজ বকে পরে যদি বলছি যে হ্যাঁ এটা কর, এটা এরকম কর, এটা শোন, এটা এরকম করিস না, তার মানে সেই জায়গাগুলি কিন্তু ওবে করবি। সেই জায়গাটায় নিজে যদি স্মার্টনেস অনেকে থাকবে, অনেক মানে অনেক সময় দেখা যায় যে আমরা কিছু বলার পরও কোনো স্টুডেন্ট বা কোনো গার্জেন হয়তো সেটা শোনেনি, সেখানে তো অপোজ করেছে আমাদের, তারা কিন্তু পরে গিয়ে সাফার করে। তো আমি আগাম বলে রাখছি সবাইকে যে যেটা বলবো, কারণ আফটার অল অফ ইউ হ্যাভ পেড ফর দিস, রাইট? মানে আমার থেকে সাজেশন নেওয়ার জন্য, আমার ইনসাইটস নেওয়ার জন্য, আমার টিমে এতজন আছে তাদের সবার ইনসাইটস নেওয়ার জন্যই তো তোরা পে করেছিস। তো তোরা চেষ্টা করবি যে যতটা ম্যাক্সিমাইজে গিয়ে পর সেই জিনিসগুলোকে ইউটিলাইজ করা। ওকে, ঠিক আছে। দেখ এবার এই যে ইয়েস আপগ্রেডেশনটা হলো না, এই ইয়েস আপগ্রেডেশনের সময় শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। আবারও বলছি, এই ডকুমেন্ট ভেরিফিকেশন কথাটা আমি বলছি তার কারণে ডকুমেন্ট ভেরিফিকেশন আলাদা, অ্যাডমিশন কিন্তু আবার আলাদা। অ্যাডমিশন মানে কি, ডকুমেন্ট ভেরিফিকেশন মানে কি, মানে দেখ এই যে তোরা শুনেছিস না, মেডিকেল সার্টিফিকেট লাগে, গ্যাপ সার্টিফিকেট লাগে, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট লাগে, এই যে সার্টিফিকেট গুলো, এই সার্টিফিকেট বা টিসিও, এই সার্টিফিকেট গুলো লাগে যখন তুই আপগ্রেডেশন না করে পর ওই জায়গাটায় অ্যাডমিশন নিস। বোঝা যাচ্ছে কি বললাম? মানে ওখানটায় যখন তুই অ্যাডমিশন নিস, অনুরাগ শর্মা, প্লিজ অনুরাগ, আমি যেটা বলছি আমার ডাউটস গুলো শোন, মাইক অন করার কোনো দরকার নেই, যেটা বলছি শোন, যদি না শুনিস না বুঝিস পরে আমাকে মেসেজ করিস, এবং আমি বারবার রিপিটেডলি বলার পরও আমি কিন্তু রিপ্লাই দেবো না মেসেজের। ভালোভাবে ডিটেলসে বলছি, জিনিসগুলো শোন, আমি স্প্লিট করে করে ছোট ছোট পয়েন্ট বলছি।
দেখ, ব্যাপারটা হচ্ছে যে যদি তুই ইয়েস আপগ্রেডেশন না করে নো আপগ্রেডেশন করিস এবং অ্যাডমিশন নিস, তখন এই এক্সট্রা ডকুমেন্ট গুলো লাগে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট, গ্যাপ সার্টিফিকেট আর টিসি বা ক্যারেক্টার সার্টিফিকেট। তাহলে এই 4-5টা যে ডকুমেন্ট, এই 4-5টা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কিন্তু লাগে না। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি কি লাগে? ডাব্লিউবিজের নিজস্ব যে অ্যাডমিট কার্ড সেটা, নিজের ফটো, নিজের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বা নিজের গার্জেনের যে ডিটেলস থাকে, বেসিক যে ডিটেলস আমাদের আইডেন্টিটি সেটা। আর এর সাথে লাগে ডাব্লিউবিজের সিট অ্যালটমেন্ট লেটার। সিট অ্যালটমেন্ট লেটারটা আমরা কোথা থেকে পাবো? সিট অ্যালটমেন্ট লেটারটা পাওয়া যায় কোথা থেকে বলে দিচ্ছি। যেদিন আমাদের র্যাঙ্ক কার্ড আউট হবে না, র্যাঙ্ক কার্ড আউট হওয়ার পর আমরা যখন কাউন্সিলিং করব, চয়েস ফিলিং করব, চয়েস লক করার 5-10 দিন পর ওই রেজাল্ট বেরোয় রাউন্ড ওয়ানে, যে রাউন্ড ওয়ানে আমার কোন সিট অ্যালোটেড হয়েছে। তো রাউন্ড ওয়ানে কোন সিট অ্যালোটেড হয়েছে এটা দেখা যায়, এটা এমনি দেখা যায় যে আমি দেখতে পেলাম যে আমার হেরিটেজের ইসিই হয়েছে, এটা আমি এমনি দেখতে পাবো। কিন্তু ওই জায়গাটা স্ক্রিনশট নিয়ে পর কেউ কিন্তু কোনো মানে কলেজে ভিজিট করিস না, কারণ ওটা ইনভ্যালিড। ওটা শুধুমাত্র তোর জানার জন্য যে হ্যাঁ তুই কোন সিটটা পেয়েছিস। ওখানে মেনলি ওই জায়গাটা একটা মানে নিচে ওঠে যে ভিউ সিট অ্যালটমেন্ট লেটার। ওই ভিউ সিট অ্যালটমেন্ট লেটারে ক্লিক করার পর তোর ওখানে অপশন আসবে, একটা পেজ খুলবে। ওই পেজটাকে অ্যাজ এ পিডিএফ প্রিন্ট করাতে হয় এবং ওই পেজটাকে অ্যাজ এ পিডিএফ প্রিন্ট করার পর ওটাকে নিয়ে যেতে হয়। ডাব্লিউবিজি এর কাউন্সিলিং এর সব থেকে বড় এবং সিগনিফিকেন্ট পয়েন্ট বা সিগনিফিকেন্ট যে ডকুমেন্ট সেটা হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার। এই যেটা যেটা তুই 5,000 টাকা পে না করা অব্দি ওটা পাবি না। তার মানে 5,000 পে করতে হবে যখন ওই সিট অ্যালটমেন্ট লেটারটা তুই ডাউনলোড করবি। বাট এটা যদি তুই শুধু জানতে চাস যে আমার কি অ্যালটেড হয়েছে, সেটা তুই এমনিও পেতে পাবি। ওকে, বোঝা গেল কি বললাম? আচ্ছা, নেক্সট ব্যাপার হচ্ছে যে এটা আমি যখন নো আপগ্রেডেশন করে পর অ্যাডমিশন করাবো তখন ওই 4-5টা ডকুমেন্ট আমার এক্সট্রা লাগে। এখানে অনেক স্টুডেন্টের ডাউট থাকে যে আচ্ছা দাদা, ধরো আজকে আমি মানে আজকে আমার রেজাল্টটা আউট হলো। জেনারেলি রেজাল্ট ডাব্লিউবিজের দুপুর 2-3টের পর বেরোয়, দেখবি এক্সামের রেজাল্টটাও আশা করছি ওরকম টাইমেই বেরোয়। তো 2-3টের পর যদি বেরোয় তাহলে সেই দিনটা তো আর তুই ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যাবি না, তার পরের দিন যেতে পারলি বা তার 2 দিন পর যেতে পারলি। তো যখনই বা যেদিনই যাবি সেদিন তোর ডাউট থাকতে পারে যে দাদা এরকম করতে পারি যে আজ আমি ফিজিক্যাল ভেরিফিকেশন করি চলে এলাম, আমি কালকে গিয়ে অ্যাডমিশন নিলাম। না, এরকম হয় না। কারণ তুই যদি অ্যাডমিশন নিতে চাস তোকে ওই ইনস্ট্যান্ট ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে। নো আপগ্রেডেশন যে ফর্মটা থাকবে সেই ফর্মটাতে তোকে নিজের রিমার্ক লিখে দেবেন যিনি টিচার থাকবেন, তারপর তোর ওখানে ইনস্ট্যান্ট অ্যাডমিশন হবে। এবার এখানে আরেকটা পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে কোনো স্টুডেন্টের ডাউট হতেই পারে যে দাদা ধরো আমি রাউন্ড ওয়ানে আমার ডিজায়ার্ড কলেজটা পেয়ে গেলাম লাকিলি, মানে সাপোজ নারুলার আইটি আমি টার্গেট করেছিলাম, আমার র্যাঙ্কটা বেশি ছিল, আমি নারুলার আইটিটা পেয়ে গেলাম দাদা। বা নারুলার আইটিটা তো পেয়ে গেলাম রাউন্ড ওয়ানে, কিন্তু কোনো আমার একটা মানে ডকুমেন্ট গড়বড় আছে, মানে ইডব্লিউএস গড়বড় আছে বা টিএফডব্লিউ গড়বড় আছে বা দাদা ডোমিসাইল গড়বড় আছে বা কিছু একটা সার্টিফিকেট হয়তো মিসিং আছে দাদা, সেখানে তো আমাকে ওরা রাউন্ড 2 এ আপগ্রেড করে দেবে। তাহলে আমি ওই যে রাউন্ড ওয়ানে যে সিটটা আমার পাবার কথা ছিল সেটা তো আর পাচ্ছি না, ওটা থেকে অ্যাডমিশন নেওয়ার কোনো প্রসেস থাকবে? জেনারেলি কি হয় যে কিছু কিছু প্রাইভেট কলেজ থাকে না যারা এই ধরনের মার্সিগুলো করে, মানে এটা লাস্ট মানে অনেক বছর ধরেই হয়ে আসছে। এবং কিছু কিছু কলেজ, এবং সববার নয়, ডিপেন্ড করে যে ওই অফিসিয়াল কি বসে আছেন তিনি তার ইনস্ট্রাকশন কি। মানে ধর সাপোজ কোনো একটা এবিসিডি কলেজে তুই গেলি, আমি নাম তো বলতে পারবো না, তো ধর একটা এবিসিডি কলেজে গেলি, তোর একটা কোনো কাস্ট সার্টিফিকেটে প্রবলেম আছে, সাপোজ কথার কথা তোর ইডব্লিউএস তোর আছে এবং ইডব্লিউএস এ তুই হয়তো একটা সিট পেয়েছিস, সাপোজ কোনো একটা কলেজের ইলেকট্রিক্যাল পেয়েছিস, তোর ওটা ইচ্ছা আছে যেটা আমি নিতে চাই। তখন তোকে ওখানে যিনি আর কি টিচার থাকবেন তিনি বলবেন যে ঠিক আছে তুমি এক কাজ করো, তুমি আপগ্রেডেশনে যেও না, তুমি নো আপগ্রেডেশন নিয়ে পর এই জায়গাটাতে অ্যাডমিশন নিয়ে নাও, আমরা তোমার অ্যাডমিশনটা করিয়ে দেবো। তো এরকমও কিন্তু সিচুয়েশন হয়। তো আবারও বলছি এই সমস্ত জায়গায় কেউ প্যানিক করবি না, কারণ এগুলো হচ্ছে প্যানিক পয়েন্ট। আমি এগুলো মানে এই জন্য আগাম বলে রাখছি প্রিকশন, যে কোথায় তুই প্যানিক করবি তখন তোর মনে হবে আমার তো ডকুমেন্টে প্রবলেম আছে, আমার তো ইডব্লিউ সার্টিফিকেট জোগাড় নেই, আমার তো টিএফডব্লিউ তে সাইন নেই, আমার কাস্ট সার্টিফিকেটে প্রবলেম আছে, তাহলে আমি এক কাজ করছি এই স্যারটা বলছেন এই কলেজে ভর্তি হতে, তাহলে এই কলেজেই ভর্তি হয়ে যায়। বাট এটা কিন্তু ডাব্লিউবিজি এর প্রসেস নয়। ডাব্লিউবিজি এর প্রসেস হচ্ছে যে তোর সার্টিফিকেটে যদি কোনো প্রবলেম থাকে তিনি তার নিচে রিমার্কে ক্লিয়ার লিখে দিবেন যে হ্যাঁ এই ছেলেটা জেনারেল ক্যান্ডিডেট, এর কোনো সার্টিফিকেটে প্রবলেম আছে এবং একে জেনারেল করে দেওয়া হচ্ছে। হতেই পারে যে পরের রাউন্ডে হয়তো তুই নারুলার আইটি পেলি না, কথার কথা তুই নারুলার আইটি পেলি না, দেখা গেল নারুলা সিএসসি আইএমএল পেলি বা নারুলার হয়তো ইসি পেলি, তো সেটাও ওকে। বোঝা যাচ্ছে কি বললাম? এবং সেটা তো টিএফডব্লিউ সিট হতে পারে, সেটা টিএফডব্লিউ সিট হতে পারে না, মানে হতে পারে তোর ইডব্লিউএসটাই প্রবলেম ছিল বা টিএফডব্লিউ ওকে আছে। তো এটা হয়ে গেল ডকুমেন্ট ভার্সেস রাউন্ড 1 আর রাউন্ড 2। ওকে, ঠিক আছে, বোঝা গেছে কি বললাম? আচ্ছা, এই রাউন্ড 1 বা রাউন্ড 2 রিলেটেড কারো কোনো ডাউট আছে? এত দূর যা যা বলেছি এর বাইরে কোনো কোশ্চেন করবি না।
যতটা যে ডাউট, কোনো রকম গার্জেন, কোনো গার্জেনের যদি ডাউট থাকে তিনি মানে আপনি আস্ক করতে পারেন, বা কোনো স্টুডেন্টের যদি। অর্ণব মিশ্রা, কি ডাউট? বল অর্ণব, কি ডাউট আছে বল, এক এক করে, তাড়াহুড়ো করিস না, আমি কোথাও পালিয়ে যাইনি। হ্যাঁ, হ্যালো দাদা। হ্যাঁ বল, কি ডাউট আছে? হ্যাঁ, বলছি ধরো আমি রাউন্ড ওয়ানে কোনো ভালো কলেজ পেলাম, তারপরে ধরো আমি আপগ্রেডেশন করিয়ে আমার নিজস্ব ভেরিফিকেশন করিয়ে আবার রাউন্ড টু এর জন্য কাউন্সিলিং করাতে গেলাম, তাহলে হ্যাঁ, তখন কলেজের কাছে কলেজের কি কিছু অ্যাডমিশন, তখনই ওই কলেজকে কি অ্যাডমিশনের টাকাটা দিয়ে দিতে হবে না? হ্যাঁ, ভালো কোশ্চেন, ওখানে ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন, বুঝতে পেরে গেছি আমি কি। ঠিক আছে, গুড কোশ্চেন। দেখ, এখানে ব্যাপার হচ্ছে যে মানে ডাব্লিউবিজির মোদ্দা কথা, ওদের রুল এটাই যে তুমি যে কোনো রাউন্ডে অ্যাডমিশন নাও, আমার দেখার দরকার নেই, কিন্তু তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন যেন একবার হয়ে থাকে। এটা হচ্ছে ওদের আসল আইডিওলজি। মানে তুই যখন রাউন্ড ওয়ানে একবার ফিজিক্যাল ভেরিফিকেশন করি নিলি না, তার মানে তুই তোর তোর দিক দিয়ে ক্লিয়ার। এবার রাউন্ড টু এ যখন আমি আপগ্রেড করার পর একটা সিট পেলাম, সাপোজ রাউন্ড টু আমি আপগ্রেড করার পর একটা হয়তো কলেজ পেলাম, সাপোজ টেকনোমেন সল্টলেকের আমি সিএসসি পেলাম, তাহলে আমি এর আগে তো আপগ্রেড, মানে এর আগে তো আমি ডকুমেন্ট ভেরিফিকেশন করেছি, সেটা হয়তো আমি টেকনোমেনে করাইনি, আমি হয়তো হেরিটেজে করেছি। বাট হেরিটেজের যিনি, তিনি তো নিচে আমার রিমার্কে লিখে দিয়েছেন ইয়েস আপগ্রেডেশন ফর্মে যে এই ছেলেটা ডকুমেন্ট ভেরিফাইড। তার মানে আমাকে আর ডকুমেন্ট কিন্তু কোথাও ভেরিফাই করতে হবে না। টেকনোমেনে আমি ডিরেক্ট যাব, টেকনোমেনে আমি ডিরেক্ট গিয়ে পর আমার ওই যেটা মানে লিখে দেবেন নিচে ওই রিমার্কটা, ওই আপগ্রেডেশন ফর্মটা, ওটা নিয়ে যাব, আমার অ্যালটমেন্ট লেটার নিয়ে যাব, এবং আমি সব ডকুমেন্ট আমার নিজস্ব নিয়ে যাব, এবং ওই 4টা বা 5টা যে এক্সট্রা ডকুমেন্ট, গ্যাপ সার্টিফিকেট, টিসি বা ক্যারেক্টার সার্টিফিকেট, এর সাথে সাথে আমার যে আলাদা সাবজেক্টগুলো মানে মেডিকেল, অ্যান্টি র্যাগিং, এইগুলো, এই সার্টিফিকেটগুলো নিয়ে পর আমি যাব ডাইরেক্ট অ্যাডমিশন করতে। এবার অনেক সময় কি হয় যে এই যে কলেজগুলো যারা ফিজিক্যাল ভেরিফিকেশন বা অ্যাডমিশনে কি কি ডকুমেন্ট লাগছে, এগুলো এরা নিজেদের ব্যানার বা এদিক ওদিক শেয়ার করে দেয়, এবং সেটা আমিও পেয়ে যাবো এবং আমি সবাইকে শেয়ার করে দেবো, আমার যারা রানিং স্টুডেন্ট আছে কলেজের ভেতরে তাদের থ্রু দিয়ে। এবার বোঝা গেল কি বললাম? ক্লিয়ার এতদূর অব্দি? মানে হ্যাঁ, এবার ও যেটা বললো যে যেদিন যাবে সেদিনই অ্যাডমিশন নিতে হবে কিনা, জেনারেলি 5 দিন সময় থাকে। তো 5 দিনের মধ্যে তুই আজ যা, কাল যা, পরশু যা, বাট যেদিনই যাবি সেদিনই তোকে অ্যাডমিশন নিতে হবে। এবার লাস্ট দিন অব্দি টাইম থাকে, এরকম কোনো ব্যাপার নেই যে 14, 15, 16, 17, 18 আমি 14 তারিখ গেলে সিটটা পাবো, 17 তারিখ গেলে পাবো না, এরকম হয় না। তোর সিট ওটা এসছে মানে তোর তোর জন্য ওটা ওঠানো আছে, তোর ওই সিটটা রাখা আছে, তুই 3 দিন পরও যেতে পারিস। বাট জেনারেলি বলা হয় যে 1-2 দিন আগে যাওয়াটা বেটার, ব্যাকআপ, কারণ ওয়েদার, স্যাটারডে সানডে আর অনেক রকম টেকনিক্যাল প্রবলেম থাকতে পারে না। মানে প্রবলেম কেমন হয় দেখ আমি বলছি। ধর তুই অ্যাডমিশন করাতে গেছিস, জেনারেলি মেডিকেল সার্টিফিকেট আর অ্যান্টি র্যাগিংটা কি হয়, ওরা পরও অ্যালাউ করে। বাট হতেই পারে না কোনো একটা টিসি বা ক্যারেক্টার সার্টিফিকেট বা কোনো একটা সার্টিফিকেট হয়তো অ্যাডমিশনের সময় প্রবলেম করতে পারে, মানে জেনারেলি যে এক্সট্রা সার্টিফিকেট গুলো। কারণ আমার যে অলরেডি সার্টিফিকেট গুলো আছে সেগুলো তো অলরেডি ভেরিফাইড। গট ইট মাই পয়েন্ট? মানে যে সার্টিফিকেট গুলো আমার অলরেডি বেসিক যে ডকুমেন্ট, মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অ্যাডমিট কার্ড, সিট অ্যালটমেন্ট, এগুলো তো আমার অলরেডি ভেরিফাইড। কিন্তু যে এক্সট্রা গুলো মানে অ্যান্টি র্যাগিং, মেডিকেল, এই ধরনের কোনো ডকুমেন্টে যদি কোনো প্রবলেম থাকে, বাই চান্স যদি আজকে আমার প্রবলেম থাকলো, তাহলে যেন আমার কাছে আরো 3-4 দিন সময় থাকে। এই জন্য বলা হয় যে ইমিডিয়েটলি যেদিন রেজাল্ট বেরোবে ওই র্যাঙ্ক মানে রাউন্ড 1 বা রাউন্ড 2 এর, তার পরদিনই কলেজ ভিজিট করা। তাহলে কি হবে, বোঝা যায় যে হ্যাঁ কি কি আরো এক্সট্রা ডকুমেন্ট লাগছে, বা আমার যে ডকুমেন্ট গুলো আছে যেগুলো আমার এক্সট্রা লাগছে অ্যাডমিশনের জন্য শুধু, সেগুলোতে কোনো প্রবলেম আছে কি না। ঠিক আছে মনীষা, নেক্সট বল, কি ডাউট আছে এই রিলেটেড এখন অব্দি যা হ্যাঁ বলেছে? দাদা, বলছি রাউন্ড ওয়ানের সিট অ্যালটমেন্টটা ডাউনলোড করার পর যদি আমি আপগ্রেড করাই, তাহলে রাউন্ড টু এ যে কলেজটা আমার অ্যালট হবে সেটাও আবার পে করে সেটারও আবার অ্যালটমেন্টটা ডাউনলোড হ্যাঁ, করতে ভালো হবে? ভালো ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। এই তো এই ধরনের কোশ্চেন গুলো ভালো। দেখ এগুলোতে ডাউট ক্লিয়ার হয়, ঠিক আছে, গুড, ভেরি গুড। দেখ ব্যাপারটা হচ্ছে সিট অ্যালটমেন্ট না প্রথমবারই হয়, 5,500 টাকা প্রথমবারই দিতে হয়। 500 টাকা কাউন্সিলিং রেজিস্ট্রেশনের জন্য লাগে, আর 5,000 টাকা একবারই পে করতে হয়। একবার পে করলেই তো রাউন্ড ওয়ানের যে সিট অ্যালটমেন্টটা ওটা তো ডাউনলোড হয়ে যাবে। যখন তুই আপগ্রেড করবি না, ও মানে দেখ 5,000 টাকাটা পে করার মানে হচ্ছে ওই সিট অ্যালটমেন্টের উইন্ডোতে আমি ঢুকে গেলাম। এবার রাউন্ড ওয়ানে একটা সিট অ্যালটমেন্ট পেলাম, রাউন্ড টু যখন হবে তখন আর রাউন্ড ওয়ানে সিট অ্যালটমেন্ট ওখানে থাকবে না, ওখানে আর দেখাবে না, ওখানে আমার ডাইরেক্ট রাউন্ড টুটা দেখাবে, এবং ওটাকে ডাউনলোড করার পর আমার রাউন্ড টু এর যে কলেজটা থাকবে সেই কলেজটাই যেতে হবে। ভেরি গুড, ওইটাই সিট অ্যালটমেন্টটা। তার মানে যদি কেউ আপগ্রেড করাচ্ছে, রাউন্ড ওয়ানের এক হচ্ছে, রাউন্ড টু এর আরেক হচ্ছে। ঠিক, ভেরি গুড, মানে এটা হ্যাঁ, ভালো কোশ্চেন ছিল এটা। হ্যাঁ বল। তাহলে বলছি ওটা দাদা। ফিজটা একবারই নেবে তো? হ্যাঁ, ফিস একবারই, 5,000 একবারই পে করতে হয়। হ্যালো দাদা। হ্যাঁ বল, কি ডাউট? হ্যাঁ, বলছি দাদা, ধরো আমি রাউন্ড ওয়ানে ওই ধরো 5,000 টাকা দিয়ে যে সিটটা করলাম, নিয়ে কোনো একটা কলেজ পেয়ে গিয়েছি। তা ওই কলেজটাতে আমি ধরো ভিজিট করলাম না, আমি ধরো আমি আপগ্রেডেশন রাউন্ডের জন্য, সেকেন্ড রাউন্ডের জন্য আবার কাউন্সিলিং এ বসলাম, নিয়ে ধরো সেকেন্ড রাউন্ডে আমি ওই যেটা আমার পছন্দের কলেজ আমি সেইটাতে পেয়েছি, তাহলে তখন কি আমি কলেজটা ভিজিট করে না, অ্যাডমিশন নিতে পারবো না? হবে না। এটাই আমি এতক্ষণ ধরে বলছি যে এরকম হয় না। এই মানে
প্রচুর স্টুডেন্ট প্রচুর গার্জেন থাকে যারা এই ভুলটা করে, যারা ভাবে যে আমার তো ডিজায়ার্ড কলেজ আসেনি, তাহলে আমি এই কলেজটায় যাচ্ছি না। ধর কারোর সাপোজ যাদবপুর আসেনি, তার হয়তো র্যাঙ্কটা একটু ভালো আছে, তার হয়তো কল্যাণী এসছে বা জলপাইগুড়ি এসছে, সে তো জলপাইগুড়ি দিয়ে দিচ্ছে সবার শুনে বা ইউটিউবে দেখে যে যাদবপুর কেজিসি জেজিসি, এবার তারা তো জেজিসি এলো, এবার সে বলছে কলকাতায় আমি থাকি, আমি কেন জলপাইগুড়ি যেতে যাবো, বা আমি বাঁকুড়ায় থাকি, আমি হুগলিতে থাকি, আমি জলপাইগুড়ি যাবো না। তো ফার্স্ট রাউন্ডে হয়নি তো কি হয়েছে, সেকেন্ড রাউন্ডে হবে, সেকেন্ড রাউন্ডে কলেজ যাবো। যদি এরকম কেউ করে, সে কাউন্সিলিং থেকে বেরিয়ে যাবে। হি অর শি উইল নট বি অ্যাবল টু টেক অ্যাডমিশন দিস ইয়ার, মানে টিল মপ আপও সে নিতে পারবে না। এটাই বলে রাখি, শোন, আগের বছর এই প্রবলেমটা হয়েছিল যে রাউন্ড 1 রাউন্ড 2 একবারও ফিজিক্যাল ভেরিফিকেশন করেনি না, তার মপ আপের মানে রেজিস্ট্রেশনই হচ্ছিল না, মানে সে মপ আপে মানে বসার জন্য এলিজিবলই নয়, অ্যাডমিশন তো দূরে থাক। ঠিক আছে, ভালো কোশ্চেন। ব্যাপারটা হচ্ছে তুই যেটা শুরুতে বললি না যে ইডব্লিউএস এ যখন মানে সিলেক্ট করবি, ওই সিলেক্টের অপশনটা আসবে না তোর কাছে। ব্যাপারটা বলছি ভালোভাবে বলছি, হয় তুই একটা সিএসসির জেনারেল সিট নিতে পারবি, আর না হলে টিএফডব্লিউ সিলেক্ট করতে পারবি, মানে হেরিটেজ সিএসসি জেনারেল, হেরিটেজ আইটি জেনারেল, হেরিটেজ ইলেকট্রিক্যাল জেনারেল, আর না হলে হেরিটেজ সিএসসি টিএফডব্লিউ, হেরিটেজ আইটি টিএফডব্লিউ, হেরিটেজ ইসি টিএফডব্লিউ। এবার এখানে তোর বক্তব্য যে দাদা আমার তো ইডব্লিউএস আছে, এবার এই যে তোর মানে ইডব্লিউএস আছে, এটা তো তুই যখন ফর্ম ফিল আপ করেছিলিস তখনই তো তুই ইয়েস করেছিলিস, তার মানে এটা তোর আইডেন্টিটি, এটা তুই সিলেক্ট করবি না এটার উপর ম্যাটার করছে না, ওটা তোর অপশনই আসবে না সিলেক্ট করার। গল্পটা কি হয় যে যদি তুই রাউন্ড 1 একটা সিট পেলি, ধর হলদিয়ার ইলেকট্রিক্যাল পেলি, তার মানে এটা ধরে নেওয়া হবে যে ওটা তোর আইডেন্টিটি ওয়াইজই তুই পেয়েছিস, মানে তোর ইডব্লিউএস বা এসসি বা এসটি এই কোনো একটা অনুযায়ী তোর ওই সিটটা হয়েছে। তুই যদি সেই সার্টিফিকেটটা দেখাতে না পারিস, তাহলে সেখানে কনসিডার হবে যে তোর সেই সার্টিফিকেটটা নেই, এবং তোকে অটোমেটিক্যালি রিমার্ক লিখে দেওয়া হবে ইয়েস আপগ্রেডেশনটাই, যে তোকে অ্যাজ এ জেনারেল ট্রিট করা হবে রাউন্ড 2 অনওয়ার্ডস। বোঝা গেল কি বললাম? না দাদা, ওটা বুঝতে পারছি। আমার কোশ্চেনটা হচ্ছে যে তুমি যে বলেছিলে যে অনেক প্রাইভেট কলেজে কি করে কি বলে যে এখানেই ভর্তি হয়ে যা, করিয়ে দেবে ভর্তি। তো সেটা এই কখন, ক্ষেত্রে যখন যদি তুই আমি নো চাই, আপগ্রেডেশন করবি, আচ্ছা মানে তুই ইয়েস আপগ্রেডেশন করে তো পরের রাউন্ডে অন্য বেটার চয়েসের দিকে যাচ্ছিস না, তো ওটা তোকে করতে দেবে না। তুই যদি বলিস যে আমি নো আপগ্রেডেশন নিয়ে এই কলেজটাতেই ভর্তি হতে চাই স্যার, তখন ওরা বলবে যে ঠিক আছে, তাহলে তো আমাদেরই ভালো। সেটা মানে চাইলে করা যাবে, কোনো হ্যাঁ। প্রবলেম হবে না। প্রবলেম হবে না, মানে এটা দেখ এবার ডিপেন্ড করছে অপশন আছে কিনা, মানে যদি তোর এটা একটা ভালো সরকারি কলেজ হয়, সরকারি কলেজে জেনারেলি এগুলো অ্যালাউ করে না, কিন্তু যদি কোনো প্রাইভেট কলেজ হয় তখন মোস্টলি কেসেসে দেখা যায় যে প্রাইভেট কলেজগুলো বলে যে তুমি এক কাজ করো, নো আপগ্রেডেশন করে নাও, এখানে অ্যাডমিশন হয়ে যাবে তোমার। প্রাইভেট কলেজ মোস্টলি গুলো করে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক। অনুরাগ, আচ্ছা দাদা, হ্যাঁ দাদা সেই ক্ষেত্রে প্রাইভেট কলেজরা কি কোনো এক্সট্রা চার্জ না 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 ভাবো না, আমরা? কিচ্ছু টাকার পয়সা নেবে না। না, ঠিক আছে। টাকা পয়সা যদি চাইও তোর থেকে, ধর চাইলো, ভয় খাওয়াবে ওর অনেক কিছু ভাবে, ঠিক আছে, যদি চাইও তুই বলবি আমার দরকার নেই, আমাকে তাহলে আপনি রাউন্ড 2 এর জন্য আপগ্রেড করে দিন, মানে ওর কাছে তো অপশন নেই, ওকে তো সাইন করতেই হবে, কিছু না কিছু তো লিখতে হবে ওই রিমার্কে, ও তোকে কিছু না কিছু অপশন দিবেই। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোনো গার্জেন আছেন? কোনো গার্জেন, এনি গার্জেন, কোনো গার্জেন আছে এই সেশনে? কোনো গার্জেন যদি হেজিটেট করছেন কথা বলার জন্য, প্লিজ মানে আনমিউট করে বলতে পারেন, কোনো গার্জেন যদি থাকেন তো। হ্যালো, হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, হ্যালো। হ্যাঁ বলছি যে আমার একটা, আমি মাঝখানে একটু ঢুকেছি মিটিংটা। হ্যাঁ নিশ্চয়ই আমার নিশ্চয়ই। একটা একটু কোয়ারি ছিল যে মাঝখানে আমি ওই ডোমিসাইলটা নিয়ে একটু জানতাম, মানে ফার্স্ট রাউন্ডে পাওয়ার সময় যখন ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, হ্যাঁ। সেটা নো আর ইয়েস যাই আপগ্রেডেশন হোক না কেন, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি ডোমিসাইল সার্টিফিকেটটা কি তখনই দেখাতে হয়? হ্যাঁ, দেখুন ব্যাপারটা আমি আপনাকে বলি, ডোমিসাইল সার্টিফিকেটও ফিজিক্যাল ভেরিফিকেশনের একটা পার্ট। মানে ধরুন আপনি ফার্স্ট রাউন্ডে যে কলেজটা পেলেন সেটাতে আপনি অ্যাডমিশন নিচ্ছেন না, আপনি আপগ্রেডেশন করাবেন, তখন ওই ক্ষেত্রে আপনার ডোমিসাইল সার্টিফিকেটটা জাস্ট আপনি শো করবেন, জাস্ট লাইক আপনার অন্যান্য ডকুমেন্টের মতো। মানে আপনি যেমন 12th এর অ্যাডমিট কার্ড, 12th এর মার্কশিট, 12th এর সার্টিফিকেট, আপনার আধার কার্ড, প্যান কার্ড শো করবেন, সিমিলার ভাবে আপনি ডোমিসাইল সার্টিফিকেটটাও শো করবেন। কিন্তু যখন আপনি অ্যাডমিশন নেবেন, তখন যেরকম আপনি আপনার আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, 12th এর মার্কশিটের জেরক্স জমা করবেন, সিমিলার ভাবে ডোমিসাইল সার্টিফিকেটের অরিজিনালটা জমা করবেন। ওকে, এবার এখানে একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ। এই ডোমিসাইল সার্টিফিকেটটা সম্বন্ধে খুব ডিটেলস আমি জানি না, তবে মোটামুটি যেটুকু জানি যে কোনো গেজেটেড অফিসারকে দিয়ে সাইন করানো বা স্কুল থেকে সাইন করানো, মানে হ্যাঁ। দুটো পার্টে বোধহয় করানো যায়, হ্যাঁ। তাই তো?
হ্যাঁ তো দেখুন ব্যাপারটা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে, আমি বলে নিই কথাটা একটু আগে। আচ্ছা বলুন বলুন। ব্যাপারটা হচ্ছে আমি কর্মসূত্রে থাকি কলকাতায় ফ্যামিলি নিয়ে, হুম। কিন্তু আমার অরিজিনাল বাড়ি হচ্ছে দুর্গাপুর আসানসোল। আচ্ছা ওকে। তো ন্যাচারালি আমাদের সমস্ত ভোটার আধার সমস্ত কিছু ওইখানকার এখানে, কিন্তু দীর্ঘদিন যাবত আমি কলকাতায় থাকি। তো এখন আমার ছেলে যে এই পরীক্ষায় এন্ট্রান্সে বসেছে, তো ও অ্যাকচুয়ালি এইখানকার কলেজ স্কুল থেকেই পাস আউট হয়েছে। হুম। তো সেক্ষেত্রে ডোমিসাইলটা কি আমি এইখান থেকেই করিয়ে নিতে হলে হবে, নাকি দুর্গাপুর থেকে গিয়ে আমার করিয়ে নিয়ে আসতে হবে? এইচএস কোন স্কুল থেকে পাস করেছে? বিবিআইটি পাবলিক থেকে। মানে এইচএস এর যে স্কুল কলকাতা। সেই স্কুল থেকে কিন্তু করতে হবে। ওকে, তাহলে কোনো সমস্যা নেই, এটা কলকাতা থেকে আছে। হ্যাঁ ওটাই, এইচএস যে স্কুল থেকে হয়েছে সেখান থেকে আপনি করাতে পারেন। আর আপাতত ওই যেটা আপনি বললেন এটা A2, মানে প্রোফর্মা A2 আর কি। তো দেখুন এখন অবধি যা রুল আছে তাতে A1 বা A2 যে কোনো একটা করাতে হবে। এবার অনেক স্টুডেন্টের এটা মাইন্ডসেট বা একটা মিথ যে কিছু কিছু কলেজে মানে যারা ড্রপার থাকে তাদের নাকি A1টা বেশি আর কি প্রায়োরিটি দেয়, A2টাকে প্রায়োরিটি দেয় না। বাট লজিক্যালি বা টেকনিক্যালি বা রুল অনুযায়ী এটা করার কথা নয়। সেটা যদি হয়েছে ইনস্ট্যান্ট আপনি সেখানে মানে প্রোটেস্ট করতে পারেন যে কেন হবে না, আমি তো একটু তো রুলে লেখা আছে, হবে না কেন। এটা আমি প্রিকশনে বলে রাখছি, কারণ হতেই পারে কোনো কলেজ প্রাইভেট কলেজ হয়তো প্রবলেম করলো। তো সেই আপনি জায়গায় বলবেন, মানে প্রোটেস্ট করতে পারেন যে না আমার তো A2 করা আছে, তাহলে কেন হবে না, A1 আর A2 তো সেম ভ্যালু। তো এটা হচ্ছে ডোমিসাইলের রুল, A1 বা A2। ওকে, ওকে, ক্লিয়ার। ঠিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ অনুরাগ শর্মা, আমি বললাম এক্ষুনি ঠিক আছে কথাটা, যে যদি আমার রাউন্ড ওয়ানের সিটটা নিলাম না আর রাউন্ড টু আপগ্রেড করে দিলাম, তো আমার রাউন্ড ওয়ানের সিটটা গেল কিনা। ওই যে একটু আগে কি বললাম কথাটা, যে ইটস সেম লাইক দ্যাট, কি একটা জায়গায় ধর আমি কোথাও একটা জায়গাতে খাওয়া দাওয়ার আয়োজন করেছি ঠিক আছে। সাপোজ বাড়িতে তোর খাওয়া দাওয়ার অত কিছু মানে বাড়িতেই তুই ধর না, বাড়িতে যখন তোর সাপোজ মাছ হয়েছে আর তুই বললি যে আমি মাছ খাবো না, পনির আছে। তো যদি ধর তোর বাড়িতে বললো যে হ্যাঁ পনির আছে, তো যদি পনির থাকে তখন কি হলো, তুই মাছটা খেলি না তুই পনিরটা খেলি। এবার দেখা গেল যে কোনো একদিন হলো আরেক আরেক কোনো রবিবারে হয়তো সেম হয়েছে, মাছ হয়েছে, তখন তুই বলি যে আজকে মাছ আছে, আজকে পনির আছে। তখন তোর বাড়িতে হয়তো বললো যে না আজকে তো পনির আনা হয়নি, তখন তুই কি করবি, ভাত জলটা নিশ্চয়ই শুধু খাবি না, তুই বলবি যে ঠিক আছে আমাকে তাহলে মাছটাই দিয়ে দাও। সেম এখানেও রাউন্ড ওয়ানে যদি একটা সিট অ্যালোটেড হয়েছে সেটা যদি তোর পছন্দ না হয়, তুই রাউন্ড ওয়ানে যে রাউন্ড টু এ যে বেটার সিটটা পাবি, তখন যদি বেটার সিটটা পেয়ে যাস তাহলে রাউন্ড ওয়ানেরটা তোর থাকবে না। কিন্তু যদি তুই রাউন্ড ওয়ানে যে সিটটা পেয়ে গেলি সেটা ধর তুই স্যাটিসফাইড নোস, কিন্তু রাউন্ড টু এ তুই দেখা গেল যে বেটার কিছু সিট পেলি না, অ্যাভেলেবেল নেই তোর র্যাঙ্কের অ্যাকর্ডিং বা তোর চয়েস ফিলিং অনুযায়ী, তাহলে রাউন্ড ওয়ানেরটা তোর থেকে যাবে, রাউন্ড ওয়ানেরটাই ঘুরে ফিরে চলে আসবে। গট ইট, কি বললাম? ওকে। দাদা আরেকটা লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে আমি যদি, যেটা আমার প্রথমে ডাউট ছিল, এটা ওটা ক্লিয়ার হয়েছে যে ইডব্লিউএস এর যেটা ক্ষেত্রে, যে কোনো কলেজ আমাকে, যখন আমি গেলাম আমার ইডব্লিউএস হয়নি, তখন ওরা আমাকে লিখে দেবে যে আমি ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য গ্র্যান্টেড নই, পরের বারে আমাকে যখন অ্যালটমেন্ট হবে সেকেন্ড কাউন্সিলিং এর জন্য আমাকে জেনারেলের থ্রু দিয়ে আমাকে কাউন্সিলিং হবে। কিন্তু এমন হলো যে সেকেন্ড কাউন্সিলিং আমার তখন নাম এলো না, তখন আমি কি ফার্স্ট কাউন্সিলিং এর যে কলেজটা পেয়েছিলাম সেটা আমি জেনারেলের থ্রু দিয়ে পেয়ে যাবো? আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা মানে তুই বলতে চাইছিস যে হ্যাঁ এটা এটা যে বলি না, ভালো কোশ্চেন, গুড কোশ্চেন, ঠিক আছে। এটা আমি জানি না বাকিরা বুঝতে পেরেছিস কিনা, বাকিরা বুঝতে পেরেছিস কি কোশ্চেন করেছো, মানে কোশ্চেনটা হচ্ছে যে আমি যতটা বুঝলাম আর কি আমি বলছি, সেটা হচ্ছে যে ফার্স্ট রাউন্ডে আমি একটা ইডব্লিউএস এর সাপোজ সিট পেলাম, এবার আমাকে জেনারেল ট্রিট করা হলো রাউন্ড টু থেকে, এবার রাউন্ড টু এ জেনারেল যেহেতু আমি হয়ে গেছি তো একটু তো ফাইটটা আমার বেশি হয়ে গেল, তো সেই ফাইটের অ্যাকর্ডিং দেখা গেল যে আমার কোনো কলেজ অ্যালোটেড হলো না, তাহলে ওই রাউন্ড ওয়ানে যেটা পেয়েছিলাম ইডব্লিউএস সেটা থাকবে কিনা, এটাই তো ডাউট। হ্যাঁ দাদা। দেখ ব্যাপারটা হচ্ছে এই জন্যই চয়েস ফিলিংটা ভালো হওয়া উচিত, এখানেই ইম্পর্টেন্স চয়েস ফিলিং এর, বুঝতে পারলি? কারণ আমি যখন দেখ আমি আমি তোর কাউন্সিলিং করছি, আমি তো চয়েস ফিলিং বানাবো, আমি কি জানি তোর ডকুমেন্টে প্রবলেম আছে না কি আছে না আছে, আমাকে বল, জানি আমি জানি না তো। না। তো আমি না। এমন ভাবেই করবো না যাতে তুই প্রবলেমে না পড়িস, বুঝতে পারলি কথাটা কি, আচ্ছা, মানে 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 আমি এমন মানে তুমি ভাবেই বলছো counselling- মোটামুটি একটা পেয়ে যাবো আমি সেকেন্ড কাউন্সিলিং এ? হ্যাঁ আমি এমন ভাবেই ওটা করব যে রাউন্ড টু যদি তুই জেনারেল হিসেবেও ট্রিট হোস, তাতেও যেন তোর একটা ঠিকঠাক মানে চয়েস ফিলিং আসে। বোঝা ওকে যাচ্ছে দাদা। কি বললাম? মানে এটাকে আরো দাদা বেটার ওয়েতে যদি আরেকটা, বলি না, আরো যদি বেটার ওয়েতে বলি, মানে আমি সাপোজ আমি যাব দমদম অবধি, বাট স্টিল আমি রানাঘাট থেকে শিয়ালদা অবধি টিকিট কাটবো, এরকম একটা ফ্যাক্টর, জাস্ট বুঝতে ফর পেরেছি, এমার্জেন্সি। সেফ পয়েন্টে থাকার জন্য। হ্যাঁ একদমই তাই। আচ্ছা মির্জা মোহাম্মদ অনেক আগে একবার হ্যান্ড রেজ করছিলি, কি ডাউট আছে একবার বল। দাদা আমি বলছিলাম যে যে এই ডোমিসাইল বা টিএফডব্লিউ এই সার্টিফিকেট গুলো কি জেরক্স রাখা দরকার?
হ্যাঁ, জেরক্স রাখবি, প্রতিটা ডকুমেন্ট জেরক্স রাখবি, ঠিক আছে? 2-3 কপি করে, অ্যাডমিশনের সময় তো 3 কপি করে লাগে আমি যতটুকু জানি। আর এখন তো মানে রেজিস্ট্রেশনও তো ওটা অনলাইন লাগে, এমনি অফলাইনের সময় 3 কপি করে লাগে। তবে রাখবি প্রতিটা ডকুমেন্ট, ভালো পয়েন্ট এটা, ঠিক আছে? প্রতিটা ডকুমেন্ট নিজের কাছে 3 কপি করে জেরক্স রাখবি। যে ফটোটা, আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে ফটোটা ফর্ম ফিল আপের সময় ইউজ করেছিলিস না, এবার যেখানে ইউজ করবি ওই ফটোটাই কিন্তু ইউজ করবি টিল অ্যাডমিশন অবধি, ঠিক আছে? সবাইকে এটা বলে রাখলাম। আচ্ছা বলছি স্যার দেবাদ্রিতা, হ্যাঁ স্যার আমি বলছিলাম যে আমি ধরুন একটা কলেজে মানে ইসি নিয়ে পড়তে চাই, কিন্তু আমার চয়েস ফিলিং এ আমি যে কলেজ চাই ইসি এর হয়তো ফার্স্ট রাউন্ডে আসার চান্স খুব কম। সেই ক্ষেত্রে কি আমি ই বা সিএসসি আইটি অন্যান্য কলেজের সেই চয়েস ফিলিং এ রাখবো, যাতে আমার ফার্স্ট রাউন্ডে অন্তত মানে অন্য একটা কলেজ অ্যালার্ট হয়ে যায় ফর ফিজিক্যাল ভেরিফিকেশন? আচ্ছা মানে মেন টার্গেট হচ্ছে ইসি বা ইলেকট্রিক্যাল, তাই তো? হ্যাঁ আচ্ছা এবার দেখ, ব্যাপারটা হচ্ছে তোর যখন মেন টার্গেট ইসি বা ইলেকট্রিক্যাল, তো তোর চয়েস ফিলিংটা এরকম হ্যাঁ টাইপের হবে যে হেরিটেজ ইসি ইলেকট্রিক্যাল, টেকনোমেন ইসি ইলেকট্রিক্যাল, হলদিয়া ইসি ইলেকট্রিক্যাল, নারুলা ইসি ইলেকট্রিক্যাল, নেতাজি ইসি ইলেকট্রিক্যাল, এওটি ইসি ইলেকট্রিক্যাল। এরপর আচ্ছা প্রতিটা কলেজের এরপর দুটো অপশন থাকে, প্রতিটা কলেজের সিএসআইটি ওপরে যতগুলো কলেজ রেখেছি, আর তারপরে হ্যাঁ মানে এটা যদি না করি তাহলে লো গ্রেডের যে কলেজগুলো থাকবে সেই লো গ্রেডের হ্যাঁ কলেজগুলোর ইসি ইলেকট্রিক্যাল, মানে সাপোজ বিপি পোদ্দার, সেন্ট থমাস, আসানসোল ইঞ্জিনিয়ারিং, আরসিসি, এই ধরনের যে কলেজগুলো আছে তার ইসি ইলেকট্রিক্যাল থাকবে। আচ্ছা ঠিক আছে। গট ইট? দাদা হ্যাঁ দাদা বলছি মানে এমন একটা কলেজ নিতে হবে আমাকে, মানে অ্যাজ এ চয়েস ফিলিং এমন ভাবেই করতে হবে, মানে আমার যদি ফার্স্ট চয়েসটা ফার্স্ট রাউন্ডে নাও আসে, মানে ইসি বা আমি যদি অন্য কলেজে ফার্স্ট রাউন্ডে যাই, মানে এটলিস্ট আমার ফিজিক্যাল ভেরিফিকেশনটা হয়ে থাকলে সেকেন্ড রাউন্ডে যাতে আমি আপগ্রেডেশন পেয়ে যাই, তাই তো? হ্যাঁ কারেক্ট, মানে এটার মাল্টিপল রিজন হচ্ছে, একটা রিজন হচ্ছে এটাও যে আমার ডকুমেন্টটা ভেরিফিকেশন হয়ে গেলে একটা ঝামেলা মিটে যাচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এক্সপিরিয়েন্স করে নিচ্ছি পুরো প্রসেসটা। আর তৃতীয় জিনিস হচ্ছে মাইন্ডসেট এটা রাখতে হবে আমাকে, চয়েস ফিলিং এমন ভাবেই করতে হয়, মানে এটা ভাবলে চলবে না যে রাউন্ড 2 আছে বলে, মানে আমাকে ভাবতে হবে যে রাউন্ড 1 এ যে সিটটা পাচ্ছি সেটাতেও আমি অ্যাডমিশন নিতে পারি। আচ্ছা আরেকটা জিনিস, হ্যাঁ। আমি আমি ধরো যেই মেন্স আর ওয়েবি দুটোরই রেজাল্ট দিয়ে আমার চয়েস ফিলিংটা করতে চাই, দুটোরই রেজাল্টের কম্বাইন্ড একটা র্যাঙ্কে আমি আমার চয়েস ফিলিংটা করতে চাই। সেই ক্ষেত্রেও কি চয়েস ফিলিংটা শুধু যদি কেউ ওয়েবজি দিয়ে অ্যাপ্লাই করে একই রকম চয়েস ফিলিং এ পড়বে, না মানে কলেজের চয়েস ফিলিংটা আলাদাভাবে হবে? ব্যাপার হচ্ছে যে যখন আমরা কাউন্সিলিং এ রেজিস্ট্রেশন করি না সবার ক্ষেত্রে, ডাব্লিউবিজিতে মানে আগে কি হতো, ডাব্লিউবিজি ফেজ 1 ফেজ 2 কাউন্সিলিং হতো, আজ থেকে 3-4 বছর আগে। ডাব্লিউবিজি ফেজ 1 এ কি হতো, ডাব্লিউবিজি হতো, আর ডাব্লিউবিজি ফেজ 2 যেই দিয়ে কাউন্সিলিং হতো, এরকম একটা ব্যাপার। কিন্তু কারেন্টলি কি হয়ে গেছে, দুটো কম্বাইন্ড হয়ে গেছে। এখন যখন আমরা ডাব্লিউবিজির এই কাউন্সিলিং রেজিস্ট্রেশন করতে যাব 500 টাকা দিয়ে পর, ওখানে একটা অপশন আসে, 3টে অপশন আসে জেনারেলি। একটা হচ্ছে ডাব্লিউবিজি অনলি, একটা হচ্ছে জেই মেন্স অনলি, আরেকটা হচ্ছে ডাব্লিউবিজি প্লাস জেই মেন্স। তো সেখানে সিলেক্ট করতে হবে ডাব্লিউবিজি প্লাস জেই মেন্স। এবার যখন আমরা চয়েস ফিলিংটা দিচ্ছি না, মানে এটা খুব ভালো ব্যাপার, জাস্ট লিসেন, কি যখন আমরা যখন চয়েস ফিলিংটা আমি সাপোজ লিস্টটা দিলাম, সেই লিস্টটা দেখে দেখে তুই মানে প্লাস প্লাস করে যাচ্ছিস। এবার তো তুই সাজিয়েছিস হেরিটেজের সিএসসি, হেরিটেজের আইটি, হেরিটেজের ইসি, টেকনোমেন সিএসসি, টেকনোমেন আইটি। এবার এই যে সাজিয়েছিস, এই সাজানোর জায়গায় কোথাও দেখতে পাওয়া যাবে না যে ওটা ডাব্লিউবিজি না জেই মেন্স। আচ্ছা মানে একটু বুঝতে আগে আমি পেরেছি। একটা কথা রিপিট করলাম না, যে একটা হচ্ছে হ্যাঁ আইডেন্টিটি, মানে সাপোজ আমি যে এই সিটটা কিসে পেয়েছি, সেটা জেনারেলে হ্যাঁ পেয়েছি না এসসি তে পেয়েছি বা এসটি তে পেয়েছি, সেটা যেমন ভিজিবল হবে না, সিমিলার ভাবে হুম এই যে সিটটা আমি পেয়েছি এটা আমি হ্যাঁ ডাব্লিউবিজি তে পেয়েছি নাকি জেই মেন্স দিয়ে পেয়েছি, এটাও কোথাও ভিজিবল হবে না। আচ্ছা ঠিক আছে মানে বুঝতে দুটো পেরেছি। র্যাঙ্ক একসাথে লাগে, বাট কোথাও ভিজিবল হয় না যে আমি কোন সিটটা পেয়েছি। আর আমি একটা জিনিস, মানে আমি যদি প্রাইভেটেই দেখি, মানে তাহলে কি মানে কারেন্টলি এখন কি আইএম ওয়েবজি বা যেই মেন্সে তো কারেন্টলি পার্টিসিপেট করে, বাট ওয়েবজিতে কি আইএম পার্টিসিপেট করে? না, আইএম লাস্ট ইয়ার থেকে আউট অফ ডাব্লিউবিজি। মানে আমি যদি এবার মানে হাইপোথেটিক্যালি যদি কোনো কলেজ না পাই, আমি আইএম এ ধরো ভর্তি হতে চাই, এবার আমি তো সেখানে
তাহলে শুধু আমাকে যেই মেন্সের স্কোর কার্ডটা দিয়ে আমি ভর্তি হতে পারবো, তাই তো? মানে ওয়েব যে স্কোর সেই কার্ডটা আমার মোমেন্টে সেই ডাব্লিউবিজি ইউজ হবে স্কোর না। কার্ড ওখানে কোথাও ইউজ হবে না। আরেকটা কথা বলে রাখি, মানে ডাব্লিউবিজি এর কাউন্সিলিং এর পর আইএম এ যদি কোনো সিট থাকেও, তোদের ওই স্টুডেন্ট হ্যাঁ, এক্সচেঞ্জ প্রোগ্রাম বলে ওদের একটা প্রোগ্রাম হয়, স্টুডেন্ট এক্সচেঞ্জ আচ্ছা। প্রোগ্রাম। ওই প্রোগ্রামটাতে হুম। ওদের অ্যাডমিশন হয় যতটুকু আমি জানি, বা প্রতি বছর হয় কিনা সেটাও আমি শিওর নই। আগের বছর হয়েছিল যে ডাব্লিউবিজির কাউন্সিলিং এর পর ওটা হয়, মানে ওটাতে আবার কি হয় যে ওদের যে কলেজ ফিসটা ওর আবার 2.5-3 লাখ হ্যাঁ, টাকা বেশি লাগে, মানে ঘুরে ফিরে আর কি টাকা নেবার একটা ব্যাপার, মানে এরকম একটা ব্যাপার থাকে যে 12-13 লাখ টাকা নিয়ে পর ওই স্টুডেন্ট মানে এক্সচেঞ্জ প্রোগ্রামে। মেইনলি আমার এই চয়েস ফিলিংটাই মানে আমার একমাত্র মানে মানে আমার চয়েস ফিলিং অনুযায়ী, আমার র্যাঙ্ক অনুযায়ী আমার কলেজটা মানে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট, ওটাই হচ্ছে চয়েস ব্যাপারটা, ফিলিংটাই আমার মেইনলি ইম্পর্টেন্ট। মেনলি ইম্পর্টেন্ট, ওটার অ্যাকর্ডিংই সবকিছু হয়। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। আচ্ছা, বাকি দাদা কেউ বলছি এখন যে অব্দি কথা বলিসনি? হ্যাঁ, সৌরজিৎ বল বল বল, সৌরজিৎ বল। রাউন্ড ওয়ানে আমি যে কলেজটা পাবো, রাউন্ড ওয়ানে যে কলেজটা পাবো, শুনতে পাচ্ছ? হুম। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি, বল বল, শুনছি। হ্যাঁ, বলছি রাউন্ড ওয়ানে যে কলেজটা পাবো, আমি আপগ্রেড করার পর 2 নম্বর রাউন্ড টুতে সেই কলেজটা আমার থাকবে হাতে, তাই তো? না, ওই যে বললাম যে যদি তুই রাউন্ড 2 এ একটা কলেজ পেয়ে গেলি তাহলে রাউন্ড 1 এর সিটটা হুম। থাকবে না। যদি তুই রাউন্ড 2 এ না পাস তখন রাউন্ড 1 এটা আসবে। হ্যাঁ, হ্যাঁ। এবার ব্যাপারটা হচ্ছে, আমি যদি রাউন্ড টু এও আপগ্রেড করি, দিয়ে মক আপ রাউন্ডে যাই, তাহলে রাউন্ড টু এর সিটটা আমি পাবো কি পাবো না? হ্যাঁ, এটা ভালো ব্যাপার। ঠিক আছে, দেখ ব্যাপারটা হচ্ছে যে 2000, এই যে আমি শুরুটা ওই জন্য ওটা দিয়েই করেছিলাম, 2023-এর রুল অনুযায়ী তুই যদি রাউন্ড 2 তেও মানে আপগ্রেড করি পর যদি মানে মপ আপে বসতে চাস তুই এলিজিবল 2023-এর রুল অনুযায়ী। ঠিক আছে? হুম। মানে তুই যদি ধর 2023-এ রাউন্ড 2 তে একটা অ্যাডমিশন নিলি একটা কলেজে, তুই তাহলে মপ আপের জন্য এলিজিবল, মানে তুই যদি অ্যাডমিশন নিলি। আর রাউন্ড 3 মানে যখন 2024 এলো, 2024-এর রুল হচ্ছে যে না, তুমি যদি কোনো কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছো তাহলে কিন্তু তুমি এলিজিবল নও মপ আপের জন্য। এবার তুই বলি ঠিক আছে, আমি রাউন্ড 2 ও আপগ্রেড করালাম, আপগ্রেড করালাম, বা আমি রাউন্ড 2 এ গিয়ে পর্যন্ত কলেজটা ভিজিট করে এলাম, বা অ্যাকচুয়ালি প্রসেসটা হচ্ছে যে রাউন্ড 2 এ ভিজিট করার আর দরকার পড়ে না, মানে তুই যদি না চাস আর অ্যাডমিশন নিতে যাওয়ার দরকার নেই। মানে বুঝলি কি বললাম? রাউন্ড 1 একবার তো তুই ফিজিক্যাল হুম। ভেরিফিকেশন করে নিয়েছিস। এবার রাউন্ড 2 এ যে কলেজটা পেলি, ধর সেই কলেজটা তুই গেলি না। তুই গেলি না মানে তুই ওখানে অ্যাডমিশন নিতে চাস না। এটা বাই ডিফল্ট। তাহলে তুই এবার ডাইরেক্ট মপ আপে বসবি। মপ আপে ডাইরেক্ট রেজিস্ট্রেশন করতে হয়। তো তখন তুই মপ আপের জন্য এলিজিবল 2024-এর রুল অনুযায়ী। এবার 2026-এ কি রুল ফলো করবে সেটার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, তার মানে আমি রাউন্ড টু এরটা পাবো না, তাই তো? না, হাতে রাউন্ড থাকবে 2 না এরটা যখনই পাবি না। রাউন্ড মক আপ? না, 2023-এর রুল অনুযায়ী রাউন্ড 2 এর সিটটা হাতে থাকবে, বাট 2024-এর রুল অনুযায়ী থাকবে না। এটাই বলছি। ঠিক আছে? আচ্ছা, বাকি কেউ কথা বলিসনি এখন হ্যাঁ অব্দি? দাদা, দুটো কোশ্চেন আছে আমার। একটু দাঁড়াও না, বাকিরা বলুক। হ্যাঁ দাদা, বাহ, হ্যাঁ। বলছি যে সেকেন্ড রাউন্ড যেটা হবে ওটাতে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হতে পারে কি, মানে ফার্স্ট রাউন্ডে তো গেলাম, না, সেকেন্ড রাউন্ডের দরকার নেই। ব্যাপারটা হচ্ছে আমাকে একবার কলেজ ভিজিট করার পারপাসটা কি, ফিজিক্যাল ভেরিফিকেশন। ওটা যদি একবার আমার হয়ে গেছে ব্যাস, ডাব্লিউবিজি এর ডিমান্ড হচ্ছে ওটাই। ঠিক আছে? আচ্ছা। আরেকটা কে কথা বলছিলি, রিতম না কেউ কথা দাদা। বলছিলি মনে হয়? আচ্ছা, হ্যাঁ রোহিত। হ্যাঁ হ্যাঁ দাদা। হ্যালো দাদা। রোহিত আগে বলে না, তারপর রিতম বলিস, বল। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি, বল। হ্যাঁ দাদা, বলছি আমি কাউন্সিলিং এর রাউন্ড 1-এ যে কলেজটা পেলাম, সেই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কি ওই 5,000 টাকা পেমেন্ট করে ওই অ্যাপ্রুভাল মানে পেজটা নিয়ে যেতে হবে? হ্যাঁ, সিট অ্যালটমেন্ট লেটার বলা হয় ওটাকে। ওটা একটা পিডিএফ এর মতো, হ্যাঁ। যতক্ষণ না তুই 5,000 টাকাটা পে না করবি না ততক্ষণ অব্দি ওটা ডাউনলোড হবে হ্যাঁ। না। মানে এরকম আচ্ছা। ভাবিস না যে ওটা মানে ওটা খুলবেই না 5,000 টাকাটা যতক্ষণ না পে করবি। না, ওটা আগে চেক করতে পারবো। মানে ওটা তুই দেখতে পাবি যে তুই কি পেয়েছিস, হ্যাঁ। কিন্তু ওই পেজটা মানে সিট অ্যালটমেন্টের যে পেজটা ওটা ততক্ষণ অব্দি খুলবে না যতক্ষণ না তুই 5,000 টাকা পে করছিস। আচ্ছা, ওটা পে করে ওইটাকে নিয়ে ওই ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে, তাই তো? হ্যাঁ, ওটা হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার। ওটাকে দেখবি পিআই কপি লেখা থাকে, পিআই কপি। দেখবি যখন ডকুমেন্ট আচ্ছা। ভেরিফিকেশনের লিস্ট বেরোবে না, ওটাকে লেখা থাকবে পিআই কপি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট, হ্যাঁ ঠিক আছে, রিতম বলছিলিস, তারপর হ্যাঁ দাদা, বলছি একটা জিনিস কনফার্ম করার ছিল। আমি বলছি A1 আর A2 এর মধ্যে কোনটা স্কুল আর কোনটা ভিডিও, একবার বলে দাও না, ওটা গুলিয়ে যাচ্ছে। A1 হচ্ছে বিডিও বা এসডিও বা ডিএম বা কোনো গ্যাজেটেড অফিসারকে দিয়ে। A2 মানে হচ্ছে স্কুলের প্রিন্সিপালকে দিয়ে, বা মানে যে স্কুল থেকে আমি এইচএস পড়েছি তাকে দিয়ে। আর প্রোফর্মা বি মানে হচ্ছে যে আমি লাস্ট 10 বছর ধরে, মানে আমার মা বাবা ওয়েস্ট বেঙ্গলে থাকে, বাট আমি কোনো কারণে এখানে এইচএস পড়িনি বা এখানে থাকিনি,
আমি বাইরে থেকেছি কিন্তু আমার মা বাবার আধার কার্ডে আমার বাড়ির অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল আছে, তাহলে সেখানে প্রফর্মা বি। হ্যাঁ দাদা, আর বলছি যে দাদা ওই এর ব্যাপারটা ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি নিয়ে যেতে হয়, মানে কি কি ভেরিফাইড হবে? দেখ, ওটা তো একটা লিস্ট আছে, ওটা আমি বলে দেবো। বেসিক ডকুমেন্ট থাকে ওই ক্লাস 12 এর মার্কশিট, রেজাল্ট, আর তোর সার্টিফিকেট, এর সাথে সাথে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, গার্জেনের ডকুমেন্টও টুকটাক নিয়ে যেতে হয়। এটা ছাড়া মোটামুটি মানে তোর ডাব্লিউবিজি যা ডিটেলস গুলো আছে, মানে অ্যাডমিট কার্ড ধর, বা এক্সামের রিলেটেড যে মানে এক্সামের পর যে র্যাঙ্ক কার্ডটা বেরোবে সেই র্যাঙ্ক কার্ডটা, এবার তোর যদি কোনো কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটটা, ইডব্লিউএস, টিএফডব্লিউ এই ধরনের যদি থাকে সেগুলো, ওবিসি থাকলে ওবিসি, এনসিএল। এটা ছাড়া ধর তোর ওই যে ডোমিসাইল সার্টিফিকেট যেটা আসল, টিএফডব্লিউ থাকলে ইনকাম প্রোফর্মা, এইসব ডকুমেন্ট গুলো নিয়ে যেতে হয়। আচ্ছা দাদা। ঠিক আছে। দাদা বলছি আর মানে জিএমআর র্যাঙ্কটা কত পর্যন্ত হলে আর কি যে লোয়ার গভর্নমেন্ট কলেজগুলো আছে ওইগুলো পাওয়া যায়? দেখ, এটা না প্রেডিক্ট করা খুব ডিফিকাল্ট, বুঝতে পারলি? আজকে সকালে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, দেখেছিলিস? সিটের সংখ্যা বাড়া নিয়ে, দেখেছিলিস কেউ? হ্যাঁ হ্যাঁ। তো ওই ডেটাগুলো না, ওগুলো কোথাও নেই, গুগল তো কোথাও তুই পাবি না, খুঁজে নে, কোথাও কেউ পাবি না। তো এই ডেটাগুলো না আমাদের কাছে অনেক আগে থেকে রাখা থাকে, বা আমরা অনেক কালেক্ট করে করে রেখেছি কলেজের এন্ড থেকে। তো ব্যাপারটা হচ্ছে যে যখন সিটের সংখ্যা 19-20 হয় না, তখন কিন্তু এই কাট অফটা ভ্যারি করে। এবার দেখ, আমার যা মন বলছে যে এবার যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, তো এই সরকারি কলেজগুলোর কাট অফে কিন্তু কিছুটা হলেও চেঞ্জেস আসবে, কারণ এদের সিট সংখ্যা আমার মনে হয় বাড়বে, আমার মন বলছে। ঠিক আছে, কারণ যেভাবে আমি দেখছি চারদিকে সব। 2023-24 এই সালগুলোই আর কি কত পর্যন্ত কি গেলো? মানে দেখ, সেই অনুযায়ী যদি তুই দেখিস তাহলে অ্যারাউন্ড, মানে আমি বলবো ঠিকঠাক কলেজ যদি পেতে চাস মোটামুটি 10,000 ঠিকঠাক। ঠিক আছে, মানে আমি বেশি আর কি ডাউন যাচ্ছি না, মোটামুটি যেগুলো রামকৃষ্ণ মাহাতো, কোচবিহার ওইগুলো আছে। হ্যাঁ, আমি ওগুলোই বলছি। দেখ, আমার কাছে আছে তো খোলা, দাঁড়া 1 মিনিট। রামকৃষ্ণ মাহাতো, তো ওগুলোতে ইলেকট্রিক্যাল কিংবা ইসি এই ব্রাঞ্চগুলো কত পর্যন্ত কি গেছে? দেখ, জিসিটির যা আর কি কাট অফ আছে, আমি রাউন্ড 2টাই কনসিডার করছি। একমাত্র টেক্সটাইলটা 21,000 যায়, মেকানিক্যাল যায় 16,000, সেরামিক যায় 11-12,000-এর মতো, আর এপিএম যে ব্রাঞ্চটা সেটা 26-27,000 যায়। আর কেএমজিসি যদি দেখিস তো মেকানিক্যাল যায় 17,000, ইলেকট্রিক্যাল যায় 12,000, আর সিভিল যায় 20,000। আইডিয়া পেলি? আচ্ছা, বায়োটেকের ক্ষেত্রে, বায়োটেক কিসের? বিটেক বায়োটেকের ক্ষেত্রে ওই কলেজগুলোতে যে গভর্নমেন্ট কলেজে এখানে তো কাট অফ কেমন যায়? বায়োটেক তো সেরকম কোথাও নেই রে, একমাত্র মানে জেইউ বাদ দিয়ে, বা টুকটাক সিইউ তো মনে হয় বায়োটেক বা ওই রিলেটেড কোনো ব্রাঞ্চ আছে। বায়োটেক তো সব জায়গায় নেই, হেরিটেজে আছে, হলদিয়াতে আছে, নেতাজিতে আছে। দাদা একজন কি লিখেছে, দাদা কি লিখেছে একটু দেখি। তুমি চয়েস ফিলিং এর জন্য ইন্ডিভিজুয়াল সবাইকে আলাদা আলাদা মতো, হ্যাঁ আলাদা আলাদা দেবো, ঠিক আছে। আমি সব জিজ্ঞাসা করে নেবো, ওটা কিভাবে জিজ্ঞাসা করবো ওটা আমরা ডিসিশন নেবো, মানে আমাদের টিম আছে এখানে, সবাই মিলে দাদা লেদার ডিসকাশন টেকনোলজিটা কত অবধি যায়? লেদার না, জিসিএলটি লেদারে সিএস যায় প্রায় 4,200-র মতো, আর জিসিএলটি লেদার, হ্যাঁ লেদার নিজস্ব যায় 13,000-এর কাছাকাছি, কম্পিউটার সায়েন্স যায় 4,200। লেদারের প্লেসমেন্ট ভালো শুনছিলাম এই ইয়ারের একজনের থেকে। মানে অ্যাকচুয়ালি 25 তারিখ থেকে এদের এক্সাম আছে, ঠিক আছে, যারা বিটেকের স্টুডেন্ট, বুঝতে পারলি? তো ওদের পরীক্ষাটা একবার হতে, তারপর আমি ডিফারেন্ট স্টুডেন্টকে নিয়ে আসবো। হ্যালো স্টুডেন্ট আছে, ঠিক আছে। দাদা, হ্যাঁ বল। হ্যাঁ আমি বলছিলাম যে যদি ধরো আমি ইডব্লিউএস ক্যান্ডিডেট হই আর আমার টার্গেট থাকে ইসি আর আইটি পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট কলেজ, যদি আমার মানে সিলেকশন পেতে হয়, আর যদি আমার র্যাঙ্ক থাকে মানে ওভারঅল র্যাঙ্ক যদি বলি 15,000 থেকে 16,000 থাকে, আর আমি একটা ইডব্লিউএস ক্যান্ডিডেট হই, তাহলে কি এইটা চান্সেস আছে যে আমি হ্যাঁ, মানে chance আগের আছে, বছরের হিসেবে যে chance আমি আছে, ইসি পেয়ে যাবো? চান্স আছে, ঠিক আছে, আচ্ছা। চান্স আছে ডেফিনেটলি। কিন্তু এখানে একটা সমস্যা কি বলতো, সব কলেজে তো ইসি নেই, এটাও একটা চাপ আছে। আচ্ছা। দেখবি ম্যাক্সিমাম হ্যাঁ কলেজগুলো তো শুধু সিএসআইটি, মানে ম্যাক্সিমাম কলেজগুলোতে দেখবি সি তো নেই। কেজিসি, জেজিসি হ্যাঁ ওই ধরনের কলেজগুলোতে দেখবি, বা কেজিসি তে আমি শুধু বলছি না, মানে অন্যান্য যে কলেজ ভালো কলেজগুলোই তুই দেখবি। পুরুলিয়াটা তো মেবি সবচেয়ে নিচে হ্যাঁ, আছে, নিচে তাই ওরকম। না? দেখ, অ্যাকচুয়ালি এগুলো ট্রেন্ড ওয়াইজ ডিপেন্ড করে, ঠিক আছে। হ্যাঁ মানে এগুলো এরকম হ্যাঁ। নয় যে ওটা নিচে আছে মানে ওটা খারাপ, এরকম কিন্তু কোনো ব্যাপার নয়। আচ্ছা। আলিপুরদুয়ারটা হুম। নিউ কলেজ, ওটা হ্যাঁ আমি দেখবি পুরুলিয়া স্টুডেন্টের সাথে কথা বলবো 2-4 জন, আমি রিসেন্টলি কথা বলেছিলাম, আমার বাড়িও এসেছিল 2-4 জন, আমাদের সাথে কথা বললাম, বলছে হ্যাঁ দেখো দাদা, অফ ক্যাম্পাসে বেশ ভালো প্লেসমেন্ট যায়, হায়ার হ্যাঁ স্টাডিজের ম্যাক্সিমাম গেট ফেটের দেওয়ার টেন্ডেন্সিও বেশি, কিন্তু
প্লেসমেন্ট ওই হ্যাঁ। মানে অ্যাভারেজ। হ্যাঁ সেম কেস ইউআইটি বর্ধমানেরও, সেম ইউনিভার্সিটি অফ কল্যাণ, এটা একটু বেটার। মানে সরকারি আচ্ছা। কলেজে তুই যখন পড়বি তোকে কলেজের উপর আশ্বাস ছেড়ে দিতে হবে, মানে তুই আচ্ছা। তোকে নিজেকে খাটতে হবে এবং তুই যেটা পাবি সেটা তোর বোনাস, তোকে এরকম ভাবতে হবে। আর 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 আমার একটা ছোট খালি কোশ্চেন হ্যাঁ হ্যাঁ বল। ছিল, মানে তুমি যদি একটু আইডিয়া দিয়ে দিতে পারতো তাহলে একটু ভালো হ্যাঁ হতো। বল। আমি ওভারঅল স্কোর যেটা আমার ক্যালকুলেট করলাম ওইটাই 38-এর মতন আসছে, আর প্লাস আমি বললাম আমি ইডব্লিউএস ক্যান্ডিডেট, তাহলে কি এবারে পেপারটা যেহেতু হার্ড ছিল তাহলে আমার 15,000-16,000-এর মতন দেখ আমি কি এখানে আসতে একটা পারে কথা বলি, র্যাঙ্ক? মানে আমি অলওয়েজ ট্রাই করি যে টেকনিক্যালি বা মানে লজিকের সাথে কথা বলা, মানে সেখানে এটা নয় যে আমি হ্যাঁ কি ভাবছি এটা ইম্পর্টেন্ট নয়, মানে হ্যাঁ আমার হ্যাঁ ভাবনা ইম্পর্টেন্টই নয় ওখানে, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। দেখ হুম, একটা কথা বলি, ধর কেউ 20 মার্কসে 50,000 র্যাঙ্ক হুম, করেছে, মানে যেরকম এই সবাই হ্যাঁ বলছে যে যদি কেউ 38-এ 20,000-এর মধ্যে করে, সেরকম করতে করতে যদি 20, 22, 25 অব্দি দেখিস তাহলে সে 50,000 র্যাঙ্ক করতে পারে, সাপোজ কথার কথা। তাহলে র্যাঙ্কটা তো ইউনিক, মানে তোর যেটা র্যাঙ্ক হবে তোর কোনো বন্ধুর আলাদা র্যাঙ্ক হবে, নিশ্চয়ই আলাদা হবে, প্রতিটার ইউনিক। কিন্তু মার্কস তো ইউনিক নয়, মার্কস ইউনিক নয় না নিশ্চয়ই। একদম তাহলে 20 মার্কসে বা 22 মার্কসে বা 25 মার্কসে যদি কারো 50,000 র্যাঙ্ক হয়, তাহলে 1 লাখের কাছাকাছি টোটাল স্টুডেন্ট এক্সাম দিয়েছে। তাহলে হ্যাঁ 50,000 র্যাঙ্ক থেকে 1 লাখ অব্দি টোটাল 50,000 জন স্টুডেন্ট আছে, মানে 50,000টা ইউনিক র্যাঙ্ক আছে। হ্যাঁ আর মার্কস কতটা বেঁচে থাকলো? 1 থেকে 20 মার্কস। হ্যাঁ তাহলে পসিবল? তুই আমাকে বল যে 1 থেকে 20 মার্কস অব্দি যত স্টুডেন্ট থাকবে সবাই এই 50,000-এর মধ্যে আছে, পসিবল টেকনিক্যালি? না মানে বাস্তব কথা বল না আমাকে, মানে দেখ মজার ব্যাপারটা দেখ কিরকম। একজন বলছে মানে জাস্ট আমরা কিরকম ভাবছি, আমরা বলছি যে কেউ যদি 35 বা 38 পাচ্ছে, কেউ যদি 35 বা 38 পাচ্ছে, তাহলে তার র্যাঙ্কটা 20,000-এর মধ্যে আছে। হুম তার মানে সোজা কথায় যদি দেখা যায় যে ম্যাক্সিমাম মার্কস উঠেছে কত, আমরা নিশ্চয়ই শুনেছি 100 প্লাস। হুম তার মানে 35 থেকে 100 অব্দি যতজন মার্কস পেয়েছে, র মার্কস মানে একদম ফাইনাল ক্যালকুলেশনের পর, 35 থেকে 100 জন অব্দি মানে 100 অব্দি যতগুলো মার্কস আছে, এই সব মার্কস পাওয়া টোটাল যে স্টুডেন্ট আছে সেই সংখ্যাটা তাহলে হ্যাঁ 20,000। হ্যাঁ 20,000 35 থেকে হ্যাঁ 100 অব্দি মানে মোটামুটি হ্যাঁ 65 স্কোরের মধ্যে যত স্টুডেন্ট আছে, আর 1 থেকে 20 মার্কসের পর পাওয়া যে স্টুডেন্টের সংখ্যা সেটা 50,000। কি করে হতে পারে? হ্যাঁ না ঠিক না? লজিক্যালি ভাব, মানে ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট নয়, কিন্তু মানে স্টুডেন্ট তো থাকতে হবে, ইউনিক স্টুডেন্ট তো থাকতে হবে। 1 লাখ স্টুডেন্ট তো পরীক্ষা হ্যাঁ দিয়েছে, ঠিক আছে? তো এগুলো নিয়ে আমি ওই জন্য আর কন্ট্রোভার্সি করিনি কোনো রকম তর্ক বিতর্ক। লেটস ওয়েট ফর দ্য র্যাঙ্ক, তখন বোঝা যাবে যে কতটা কি হয় না। 20 র্যাঙ্কে টিএফডব্লিউ পাবো, প্রাইভেট টিয়ার 2 টিয়ার 1। দেখ চান্সেস তো ডেফিনেটলি থাকবে টিএফডব্লিউ যদি লো মার্কসও আসে, কিন্তু সেখানে হয়তো কলেজ বা ব্রাঞ্চে কম্প্রোমাইজ করতে হতে পারে, কারণ টিএফডব্লিউটা অনেক বড় একটা বেনিফিট। তুই সেটা যখন পাচ্ছিস তো তখন তোকে যে কোনো একটা দিক মানে স্যাক্রিফাইস করতেই হবে। দাদা আমার দুটো কোশ্চেন ছিল। আর বল কি কোশ্চেন? হ্যাঁ দাদা, আমার ধরো কথার কথা বলছি, আমি টিএফডব্লিউ তে ফার্স্ট রাউন্ডে কোনো কলেজে পেলাম, হুম। হ্যাঁ, তা পরের রাউন্ডে আপগ্রেডেশনের জন্য ইয়েস করলাম ধরো, কিন্তু সেকেন্ড রাউন্ডে আমি ওই অন্য কলেজে আবার টিএফডব্লিউ নাও পেতে পারি তো? ও আচ্ছা, হ্যাঁ ভালো কোশ্চেন, হ্যাঁ নাও পেতে পারিস, ঠিক কথা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ তোকে দেখতে হবে না, এটা তো আমি আছি, আমি তখন তোকে বলবো। মানে দেখ সাপোজ 17 নম্বরে তো টিএফডব্লিউ সিটটা অ্যালোটেড হয়েছে, হুম তো 17 নম্বরের ওপরে যত সিট আছে সব টিএফডব্লিউ আছে তোর। হ্যাঁ 17 নম্বরের নিচে যত আছে সব জেনারেল আছে। হুম তাহলে রাউন্ড 2 এ আচ্ছা আচ্ছা। মানে আমি যদি এরকম করে সাজাই, তো রাউন্ড 2 এ তোর আসবেই না জেনারেল সিট, তো যাই আসবে টিএফডব্লিউ আসবে। আর ধরো আর একটা কোশ্চেন। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমার ধরো 25-30 হাজার মতো র্যাঙ্কের কাছাকাছি এলো, আর হুম। আর হ্যাঁ, আর সত্যি কথা আমি টিএফডব্লিউ তেই করবো, আর আমি টিএফডব্লিউ তে ইলেকট্রিক্যাল পর্যন্ত যেতে রাজি আছি। হুম। হ্যাঁ, আর আমি ধরো চয়েস ফিলিংটা তুমি আমাকে করে দিলে হয়তো সব কলেজই টিএফডব্লিউ। এবার তা আমি কি ওইভাবে কিছু চয়েস ফিলিং করে কি টিএফডব্লিউ পাওয়া যায়? হ্যাঁ, আমি যেরকম ভাবে দেব সেরকম ভাবেই তুই হুম ক্লাস করতে থাকবি। মানে তোর যদি মার্কস একদম কম আছে, ধরেন হুম আর তো টিএফডব্লিউ সিটি চাই, তাহলে আমি হুম হেরিটেজ মানে সাপোজ আমি তো ব্রাঞ্চের প্রেফারেন্স দিলাম, যে তুই বললি যে দাদা আমার ওরকম কোনো ব্যাপার নেই, আমার টিএফডব্লিউ আর ভালো কলেজ হলেই চলবে আর ভালো ব্রাঞ্চ। তাহলে হুম। আমি কি করব, হেরিটেজ, সিএসসি আইটি, সিএসসি এআইএমএল, টিএফডব্লিউ পরপর, তারপর টেকনোমেন সল্টলেক, সিএসসি টিএফডব্লিউ, টেকনোমেন আইটি টিএফডব্লিউ, টেকনোমেন ইসি টিএফডব্লিউ, আবার ও নেতাজি সিএসসি টিএফডব্লিউ, নেতাজি আইটি, এরকম করে 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 একদম ধর নামলাম মোটামুটি নারুলা কি এওটি অব্দি। তারপর আবার এই সব ও কলেজগুলো ইলেকট্রিক্যাল দেবো।
আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর আবার যে লো কলেজগুলো থাকবে মানে বিপি পোদ্দার, সেন্ট থমাস, টেকনো ইন্টারন্যাশনাল, নিউ টাউন, আরসিসি, আসানসোল ইঞ্জিনিয়ারিং, বিসি রয়, এগুলোর আবার তোর আমি টিএফডব্লিউ দিলাম, সিএসআইটি। আচ্ছা। বুঝতে পারলি কিরকম? আবার লাস্টে হয়তো হ্যাঁ। যে প্রথম দিকের কলেজগুলো দিয়েছিস সেগুলোর মেকানিক্যাল দিলাম। হুম। গট ইট? মানে কিছুটা আইডিয়া দিতে পারলাম, আশা করি এগুলো আরো পরে আমি বলবো, তখন বুঝতে পারবি। দাদা। হ্যাঁ, ফারহান বল, ফারহান বল। হ্যাঁ দাদা, আমার একটা প্রশ্ন ছিল। বল। বলি দাদা, ওই আমার 12 বায়োলজি ছিল। হুম। তা আমি যদি এখন আমি যদি ওই ফার্মাসি নিয়ে পড়ি আর বিটেক নিয়ে পড়ি, মানে দুটো কলেজে আমি যদি ভর্তি হই তাহলে হবে রেজিস্ট্রেশন না দুটো না, কলেজে? দুটো কি করে? না, দুটো ওরকম হয় না, যে কোনো একটা। দুটো কলেজে একসঙ্গে হবে না? না, ওরকম হয় না। তুই তোর সব ডিটেলস দিবি, তুই আধার কার্ড দিবি, তোর সব ডিটেলস দিবি, তোর একটা ইউনিক, এখানে এই কলেজে যাওয়ার পর না কয়েকটা আইডি পাবি, এবিসি আইডি, স্টুডেন্ট আইডি, এই ধরনের আইডি গুলো হয়, আইডি গুলো ইউনিক আইডি হয়। আচ্ছা সব পেজ হয়ে যাবে যে তুই কোথায় অ্যাডমিশন নিয়েছিস না নিয়েছিস। আচ্ছা, বুঝলাম। ঠিক আছে। আর আচ্ছা, দাদা, আর হ্যাঁ একটা বল। কোশ্চেন, ওই হুম, যে বল। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, মেডিকেল, ওগুলি রেজাল্ট বেরোনোর আগে করতে হয় না কখন না, করতে হবে ওগুলো ওটা? রেজাল্ট বেরোনোর পর, ওগুলো আমি সব বলে দেবো যে কখন করতে হবে, কি টাইম আছে না আছে, ওগুলো আমি সব বলে দেবো। ঠিক আছে? দাদা দাদা, এই আর একটা কলেজে অ্যাডমিশনের ব্যাপারে একটু জানার ছিল। হ্যাঁ হ্যাঁ, কি নাম? মনীষা ঘোষ। আচ্ছা, হ্যাঁ। আমি কারেন্ট ইয়ারে মানে 24 সালে হুম। তখন এই কন্যাশ্রীর ব্যাপার থাকে না, ওটা কলেজে অ্যাডমিশন না নিলে ওটা দেয় না। সেই আচ্ছা। কারণে স্কুল থেকে বলেছিল ওটার জন্য অ্যাডমিশন নিয়ে নিতে। এবার আমি কন্টিনিউ করিনি, মানে আমি একদিনও কলেজ যাইনি। এবার ওটার অ্যাডমিশনটা তো তাহলে ক্যান্সেল হয়ে গেছে। হুম। আর মানে ওটা থেকে আমার নাম চলে গেছে, ওখানে আর কোনো ব্যাপার নেই। কিন্তু তখন আমি একটা এবিসি আইডি তৈরি করেছিলাম। হুম, আর হুম, হুম। আমি কারেন্টলি নিটের জন্যই জব নিচ্ছিলাম। এবার নিটের যখন এবিসি আইডি চাইছিল, আমি আমার ওই এবিসি আইডিটাই দিয়েছিলাম। এবার সেখানে কোনো অসুবিধা হয়নি। আর এই বছরে আমি ডাব্লিউবিজেই দিয়েছি। এবার আমাদের এখানের আরেকটা জেনারেল কলেজে অ্যাপ্লিকেশন করে রেখেছি, মানে হুম। আর যদি আমার ডাব্লিউবিজেইতে ভালো কলেজ হয়ে যায় তাহলে আমি ওটা ছেড়ে দেবো। তাহলে তখন কি আমাকে ওটা থেকে টিসি নিয়ে আসতে হবে? টিসিটা তখনই লাগবে, মানে টিসিটা তখনই আনবি যখন এদিকে দেখবি মানে অ্যাডমিশনের সময়। বুঝতে পারলি? মানে ভেরিফিকেশনের সময় নয়, অ্যাডমিশনের সময়। আচ্ছা, তো আমার এইচএস এর যে স্কুল থেকে পড়তাম সেখানে টিসি সার্টিফিকেটটা আছে, আর কলেজটা তো আমি কন্টিনিউই করছি না, তাহলে তখন অ্যাডমিশনটা ক্যান্সেল করে দিলেই হবে তো? হ্যাঁ, ক্যান্সেল করে দিলে হবে, বাট ক্যান্সেল তখনই করবি যখন এখানে অ্যাডমিশন হবে। আচ্ছা। মানে অ্যাকচুয়ালি আর ব্যাপারটা কি হয় আমি বলি, অ্যাডমিশন যখন নিবি না কোনো কলেজে, সেটা সরকারি খাতায় ওঠে না, সরকারি খাতায় ওঠে রেজিস্ট্রেশনের সময়, যেটা হ্যাঁ, দুর্গাপুজোর আমি আগে হয়। কোনো কলেজে রেজিস্ট্রেশন করিনি। আচ্ছা, না মানে তুই রেজিস্ট্রেশন কর না কর, তোর ওই যে এবিসি আইডি আছে বললি না, মেনশন করলি, তো ওটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট গভর্নমেন্টের মানে আয়তায় আসে। এগুলো সব ডিটেলস গুলো এরকম, মানে মানে কলেজ নিজের এন্ডি পুট করে। তো এসব ঝামেলা কিচ্ছু হবে না, কারণ ওগুলো রেজিস্ট্রেশন যখন কলেজ করে তখন লাগে। তো মোটামুটি তুই অ্যাডমিশন এখানে হয়ে যাওয়ার পর ওখান থেকে টিসিটা কালেক্ট করে নিস। আচ্ছা, তাহলে টিসিটা আমার এইচএস এর স্কুলেরই দেবো তো? হ্যাঁ, এইচএস স্কুলের দিবি। আচ্ছা। ঠিক আছে। দাদা আরেকটা লাস্ট। হ্যাঁ, বলছি এক যে এক করে বল। আমি তখন ওই মানে ইডব্লিউএস টা সিলেক্ট করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত করিয়ে উঠতে পারিনি। ঠিক আছে, আমার মার্কসটা প্রচুরই কম হয়েছে, মানে 15 মতো। ঠিক আছে, আমি চাইছি ইলেকট্রিক্যালে যে কোনো কলেজে হলেই হবে, টিএফডব্লিউ টা যদি হয়ে যায় খুব ভালো হয়, হুম। নইলে পারবো না আমি অ্যাফোর্ড করতে। তো আমার কাছে যদি এই কয়েকদিনের মধ্যে সুযোগ আসে যে ইডব্লিউএস টা করার, তাহলে কি ওটা করে ফেলা উচিত হবে? কারণ এমনিতে ইএস করেছিলি সিডব্লিউএস? হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই করানোর উপায় হবে রে। মানে তুই বুঝতে পারছিস না, দেখ, তুই সার্টিফিকেটটা করা বা না করা, হুম। রাউন্ড ওয়ানে তোর থেকে ইডব্লিউএস সার্টিফিকেট চাই। আচ্ছা। বুঝতে পারলি কথাটার মানে? মানে এরকম তো তোর হাতে নেই যে তুই ওটা করবি অ্যাপ্লাই, বা তোর টিএফডব্লিউ টা হাতে আছে। না, তুই যদি বলিস আমি শুরুতে 50টা জেনারেল সিট দিয়ে দেবো, মানে জেনারেল চয়েস দেবো, তো টিএফডব্লিউ অ্যালোটেড হবে না, তো জেনারেল অ্যালোটেড হবে। তো যখন জেনারেল অ্যালোটেড হবে তোর থেকে টিএফডব্লিউ চাইবে না। আচ্ছা। ঠিক আছে, মানে এটা হচ্ছে ডিফারেন্স টিএফডব্লিউ আর ইডব্লিউএস। আচ্ছা। আর দাদা আমি বলছি, যেখানে হোক আমি যদি পাই, মানে ইলেকট্রিক্যালি আমি চাই, তাহলে কি তুমি কি সব ইলেকট্রিক্যাল দিয়ে ফিল করবে? মানে আমার ইলেকট্রিক্যালি চাই, সেরকম ব্যাপার। হ্যাঁ, তো এই আমি মার্কস। ওই যে একটু আগে বললাম যে তোর ইলেকট্রিক্যাল চাইবি, তো তোর ইলেকট্রিক্যাল আমি 30 খানা দেবো ধরো, ওপর থেকে নিচ অব্দি। বাট তারপর আচ্ছা ফর ব্যাকআপের জন্য আমি ওখানে নিজের ইনপুট দেবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ দাদা, হ্যাঁ বল। আচ্ছা, যাদের একটা কথা, যাদের হয়ে যাচ্ছে না তারা একে করে লিভ করা চালু কর। ঠিক আছে, কারণ অলরেডি 12টা 16। যাদের হয়ে যাচ্ছে তারা লিভ করা চালু কর, আর যারা শুধু হ্যান্ড রেজ করে রেখেছিস তারা থাক, মানে যাদের সাথে ডাউট কিছু আস করা বাকি আছে। হ্যাঁ দাদা, বলছি বল। দাদা টিসিটাই স্কুল লিভিং সার্টিফিকেট?
হ্যাঁ, টিসিটা স্কুল লিভিং সার্টিফিকেট। আচ্ছা ওটার আচ্ছা, সাথে ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাটাচ থাকে। তো মানে আলাদা করে করাতে হবে না? অনেক স্কুলে আলাদা করে দেয়, অনেক স্কুলে ওটার মধ্যেই লেখা থাকে, মানে ওটাই কনসিডার করা হয়। আচ্ছা ঠিক আছে। হুম। দাদা অন্নিশ রয়। হ্যাঁ দাদা, বলছি আমি যদি ডব্লিউবিজেই আর জেই মেন্স দুটোর দিয়েই কাউন্সিলিং শুরু করি, হুম। তাহলে আমার যেটাতে বেটার র্যাঙ্ক আছে সেটা দিয়েই হবে আমার কলেজে অ্যালট? মানে আমি বলে দিচ্ছি, ভালো কোশ্চেন। সেটা হচ্ছে আমি 12 মানে সাপোজ 30 খানা চয়েস দিয়েছি, ঠিক আছে? শুরুতে আমার আছে হেরিটেজ সিএসসি, তাহলে ডাব্লিউবিজি এর আমার একটা র্যাঙ্ক আছে, জেই মেন্স এর আমার র্যাঙ্ক আছে। তাহলে শুরুতে আমি যদি হেরিটেজ সিএসসি দিয়েছি, তাহলে ডাব্লিউবিজি দিয়ে আগে চেক হবে পাচ্ছি কিনা, জেই দিয়ে একবার চেক হবে পাচ্ছি কিনা। তারপর সাপোজ আমি টেকনোমেন্স সিএসসি রেখেছি, টেকনোমেন্স সিএসসিটা ডাব্লিউবিজি দিয়ে একবার চেক হবে, জেই মেন্স দিয়ে একবার চেক হবে। এরকম করতে 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 দেখা গেল যে একটা জায়গায় হয়তো এওটি এলো, এওটির আইটিটা বা এওটির ইসি আছে, এওটির ইসিটা দেখা গেল ডাব্লিউবিজি দিয়ে চেক হলো, হলো না, জেই দিয়ে চেক হলো, হয়ে গেল, তখন ওটা অ্যালোটেড হয়ে যাবে। বোঝা গেল কি বললাম প্রসেসটা? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। দাদা হ্যালো। হ্যাঁ, সৌম্য বল। হ্যাঁ স্যার, দাদা বলছি যে আমি তো অলরেডি একটা কলেজে এনরোল আছি, তো আচ্ছা। স্কুল না টিসিটা কি কলেজের লাগবে না স্কুলের লাগবে, যেটা আমি 2024-এ পাস আউট হয়েছিলাম? না, স্কুলের লাগবে। স্কুলের? হ্যাঁ, স্কুলের। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, স্কুলই কনসিডার করা হয়, মাঝে তুই যাই পড়াশোনা কর সেটাকে কনসিডার করা হয় না। আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে। দাদা হ্যাঁ, ফারহান বল। বলছি ওই যেটা ওই A1 ফর্ম ডোমিসাইল সার্টিফিকেট, হুম। ওইটা ওইটা বিডিও অফিসের কাছ থেকে শুধু সই করে নিলে হয়ে যাবে ওইটাই? হ্যাঁ, ভিডিও বা না, এসডিও অনলাইনে? বা ডিএম। না, অনলাইনে এটা দরকার নেই। অনলাইনে যে গল্পটা না, এই রেস্ট্রিক্টেড পোর্টালটা, ওটা হ্যাঁ। তখন দরকার যদি ওই ভিডিও বা এসডিও যখন ডাব্লিউবিজি এর প্রফরমাতে সাইন করতে চাইছে, তখন যদি তিনি ডিমান্ড করেন যে আমার এই সার্টিফিকেট সাপোর্টিং ডকুমেন্টটা দরকার সাইন করার জন্য, নাহলে আমি সাইন করব না। যদি ভিডিও বা এসডিও এরকম কথা বলে, তখন সেটা লাগবে, আদারওয়াইজ নট। আচ্ছা, তাহলে ওই ডাব্লিউজে থেকে যেটা যে ফর্মটা বের করেছে ওইটা নিয়ে যাবো তাহলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। দাদা আর একটা তাহলে- ডাউট ছিল। হ্যাঁ বুঝতে পেরেছি। আর একটা প্রশ্ন আছে, হুম। বলি আমার ধরো 80,000 কি 90,000 র্যাঙ্ক হয়েছে, আমি কলেজ পাবো? দেখ, বাজে ব্যাপারটা র্যাঙ্ক হচ্ছে হলেও? কলেজ তো অ্যালটেড নিশ্চয়ই হবে, কলেজ অ্যালটেড হবে, ঠিকঠাক কলেজই হবে। এবার যে কলেজটা অ্যালটেড হবে সেটা তো তুই স্যাটিসফাইড হচ্ছিস কিনা ওই মোমেন্টে ম্যাটার করবে। আচ্ছা। আর আমি যদি রাউন্ড 1 থেকে রাউন্ড 2 তে যাই হুম। আপডেট করে, তাহলে আমি ওই আমার তখন কি একটা চান্স থাকে, মানে রাউন্ড 1 এর থেকে আর খারাপ কলেজ হতে পারে এরকম কোনো চান্স থাকে? হ্যাঁ, মানে চয়েস ফিলিংটা যদি ঠিকঠাক সাজানো হয়, তাহলে রাউন্ড 1 থেকে রাউন্ড 2 বেটার কলেজ পাওয়া যায়, মানে বেটার সিট আচ্ছা। বা ডিজায়ার্ড সিট, সোজা কথা ডিজায়ার্ড সিট। হ্যাঁ, সৌম্য বল। আচ্ছা, বাকি যাদের হয়ে যাচ্ছে প্লিজ লিভ করতে থাক এক এক করে, ঠিক আছে? কারণ আমি অফ করবো, ঠিক আছে? বাকিরা লিভ করতে থাক, যাদের সাথে সাথে কথা হয়ে যাচ্ছে তারা লিভ করতে থাক প্লিজ। ঠিক আছে, আমার হয়ে গেছে doubt হ্যাঁ, clear ঠিক হয়ে আছে, গেছে। যাদের সাথে কথা হয়ে যাচ্ছে তারা লিভ করতে থাক। বাকি কয়েকজন আছে, যে 4-5 জন আছে, তাদের কয়েকটা ডাউট আছে, আমি ক্লিয়ার করে দেবো। হ্যাঁ, যাদের ডাউট গুলো বাকি আছে বা যারা কথা বলিস না এখন অব্দি। অভিরূপ না? হ্যাঁ দাদা, হ্যাঁ, বল। হ্যাঁ, বল। বলছি যে আমি মানে বিডিওর কাছে গিয়েছিলাম টিএফডব্লিউ আর ডোমিসাইলটা সাইন করানোর জন্য। হ্যাঁ। তো বিডিও বললো আমি শুধু ইনকাম সার্টিফিকেটটা সাইন করে দেবো, ডোমিসাইলটা এইচডিও করে দেবে। এক্ষেত্রে কি আচ্ছা। কোনো না, অসুবিধা কোনো আছে? সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। তুই একটা ভিডিও কে দিয়ে করাস আর একটা এসডিও কে দিয়ে করাস। যে দেখ, গ্যাজেটেড অফিসার কোনো এরিয়া বা কোনো লোকেশনের হয় না, বা কোনো সার্টিফিকেট স্পেসিফিকে হয় না। একটা সার্টিফিকেটে শুধু ভেরিফিকেশন লাগে যে এটা একজন হায়ার অথরিটি ভেরিফাই করে দিয়েছেন যে হ্যাঁ এটা ভ্যালিড বলে। তো সেটা তুই এসডিও কে দিয়েও করাতে পারিস, ডিএম কে দিয়েও করাতে পারিস, বা অন্য কোনো গ্যাজেটেড অফিসারকে দিয়েও করাতে পারিস। আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে। দাদা বলছি মানে যে ফর্মগুলো না ডাব্লিউবিডি ওয়েবসাইট থেকে নির্মিত হচ্ছে, এমন মেডিকেল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এগুলো ওই ফর্মগুলো কি আমরাই ফিল আপ করে ভিডিওকে দিয়ে সই করাতে হবে, কিংবা কোনো গ্যাজেটেড অফিসার না, 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 নিজেরা ফিল আপ করবি ওপরের সেগমেন্টটা, নিচের সেগমেন্টটা শুধুমাত্র বাদ দিয়ে 3-4টে জায়গা দেখবি, মানে ওই যিনি ভিডিও বা এসডিও তার অফিসারের অ্যাড্রেস বা তার ডিটেলস ওটা লেখা আছে 3-4টে জায়গা, ওগুলো বাদ দিয়ে পুরোটা নিজেকে ফিল আপ করতে হবে। আর তারপর ওটা যিনি ভিডিও এসডিও থাকবে তাকে রিসাইন সিল যখন করাবি, তিনি বাকিগুলো ফিল আপ করে দেবেন 2-3টে জায়গা। ঠিক আছে? ঠিক আছে। হ্যালো দাদা। হ্যাঁ, বাকিরা দাদা লিভ করতে থাক যাদের হয়ে যাচ্ছে। হ্যাঁ, বল। হ্যালো। হ্যাঁ দাদা, বলছিলাম যে ধরো আমার ফার্স্ট রাউন্ডে একটা কলেজ অ্যালট হলো, আমি এখানে 5,000 টাকা পেমেন্ট করলাম। হুম। এবার আমি ধরো ওই কলেজটা আমি নিতে চাইলাম না, এবার সেকেন্ড রাউন্ডের জন্য আমি গেলাম, তো আমাকে আবার কি 5,000 টাকা ওই না, না, 5,000 না, টাকা না। দিয়ে চলবে? না, ওই 5,000 টাকা একবার যে পে করে দিয়েছিস তার মানে তুই সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নিবি।
এবার যখন রাউন্ড 2 হবে না, তোর অটোমেটিক্যালি উইন্ডোতে দেখাবে যে ডাউনলোড দ্য রাউন্ড 2 সিট অ্যালটমেন্ট লেটার। আচ্ছা ঠিক আছে, ওইটাই বলছিলাম। ঠিক আছে? যতটা দাদা আমার মনে পড়ছে না, ওই রাউন্ড 1 এরই মানে কাগজটাতেই মানে ওই ফরম্যাটে নিচের দিকে আসে রাউন্ড 1 এটা, রাউন্ড 2 এটা, এরকমই আসে। ঠিক আছে দাদা। নেক্সট কে বলছিলিস? অরিত্র? দাদা অভিরূপ, হ্যাঁ কি বলছিলিস বল। দাদা বলছিলাম আমি একটা মানে অন্য কোয়েশ্চেন সাথে বলছি তোমার নেতাজিতে এ, মানে নেতাজি যেটা আছে মানে গড়িয়াতে হুম। ওইটা তোমার সিএস বা সিএস স্পেশালাইজেশন ব্রাঞ্চ গুলো আর আইটি এই তিনটে ব্রাঞ্চ তোমার মোটামুটি ম্যাক্সিমাম কত কাট অফ যেতে পারবে একটা আইডিয়া দিতে পারে? নেতাজির কাট অফ দেখ, সিএসআইটি মানে আগের বছর থেকে এই কাট অফের ব্যাপারটা ডিস্টর্টেড হয়ে গেছে, মানে একটু মানে না বিগড়ে গেছে শর্ট অফ, যদি সত্যি কথা বলি। কিন্তু আমার মনে হয় যে এই বছর আরো জিনিসটা স্টেবল হবে অনেকটা পরিমাণ। তো যদি বলিস যে কত যায়, তাহলে ম্যাক্স আমি বলবো না যে মানে 40,000, আমার যেটা মনে হয় 40,000 নিয়ার অ্যাবাউট, 40,000 নিয়ার অ্যাবাউট। ঠিক আছে, মানে ঠিকঠাক ব্রাঞ্চগুলো 40,000 নিয়ার অ্যাবাউট, নট মোর দ্যান দ্যাট। কিছু লো Okay. স্পেশালাইজেশন গুলো বেশি যায়, বাট আমি ঠিকঠাক ব্রাঞ্চেস গুলো বললাম। আচ্ছা ঠিক আছে। দাদা আর একটা প্রশ্ন ছিল। এক এক যারা বাকিরা কথা বলিসনি তারা এক এক করে আনমিউট কর। ত্রিদীপ মুখার্জি। হ্যাঁ দাদা, দাদা আমার একটা প্রবলেম ছিল, যদি আমার ডকুমেন্টে একটু প্রবলেম থাকে আমি কি ডাইরেক্ট ওইটাতে বসতে পারি মপাপে, যদি রাউন্ড 1-2 না বসে? হ্যাঁ বুঝতেই পারিস, মপাপও ডাইরেক্ট বসা যায়, কিন্তু সেটা রিস্কি। ওই যে বললাম কখন কি রুল রিলিজ করে দেয় ডাব্লিউবিজি, হঠাৎ করে হয়তো বললো যে রাউন্ড 1 রাউন্ড 2 বসেনি, সে মপাপের জন্য এলিজিবল নয়, এটাও হতে পারে। ওটা কি আগে বলে না, না ওটা এমনি হঠাৎ বলে দেবে? উম, না ওটা আগে বলে দেবে, যদি রাউন্ড 1 রাউন্ড 2 এলিজিবল থাকে তাহলে মানে আগে বলে দেবে, নাহলে তুই ফ্রেশ করেও মপাপে বসতে পারিস, কোনো সমস্যা নেই। না যদি এবার আমার ইডব্লিউএস এর সার্টিফিকেট নিয়ে এবার একটু প্রবলেম আছে, হয়ে যাবে, বাট এবারে রাউন্ড 1 এর মধ্যে হলো না, রাউন্ড 2 এর আগে হয়ে গেল, আরে তো বাট সেই আমাকে তো সেই জন্যই তো ডিগ্রেড করে বলা, দিলে আর তো কোনো লাভ হবে না। বুঝতে পারছিস না, সেই জন্যই তো করাটা না। হ্যাঁ এবার তুই যেটা বলে রাউন্ড 1 এর আগে যদি হলো না, এবার যদি হ্যাঁ। মানে তাহলে তাহলে তোর কাছে অপশন নেই, তাহলে তোকে একটা রিস্ক নিতে হবে যে ডাইরেক্ট মপাপে গিয়ে বসবো। এবার অর্ধেক সিট কিন্তু মপাপে থাকেও না, মানে অনেক কলেজের অনেক সিট কিন্তু ক্লোজও হয়ে যায়, আচ্ছা এটাও কিন্তু হয়, সেই রিস্কটা নিতে হবে তাহলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাদা আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বল। আচ্ছা দাদা, তুমি যখন বললে যে তুমি যখন বললে যে ইডব্লিউএস টা মানে প্রথমে ইডব্লিউএস ডকুমেন্ট চাইবে ভেরিফিকেশনের সময়, যদি আমি না দিতে পারি তাহলে রিমার্কে লিখে দেবে যে আমি জেনারেল ক্যাটাগরির মধ্যেই পড়ি। হ্যাঁ। এবার এবার জেনারেল ক্যাটাগরি যেহেতু পড়ে গেলাম, সেহেতু তো আমার কম্পিটিশনটা আরো বেড়ে গেল কাউন্সিলিং এর, সেহেতু উপরের দিকের কলেজগুলো পাওয়ার চান্সটা কমে গেল। সেহেতু নিচের কলেজগুলো পাওয়ার চান্স বেড়ে যাচ্ছে, সেহেতু তুমি কিভাবে আচ্ছা বুঝতে পেরেছি কথাটার মানে বুঝতে পেরেছি। ব্যাপারটা হচ্ছে দেখ, বোঝার চেষ্টা কর, ভালো কোশ্চেন করেছিস। দেখ ধর তুই 19 নম্বর সিটটা পেয়েছিলিস রাউন্ড 1, হ্যাঁ। এবার 19 নম্বরের যে সিটটা পেয়েছিলিস সেটা সাপোজ তুই পেয়েছিলিস ইডব্লিউএস সিটি, মানে ইডব্লিউএস এর জন্যই পেয়েছিলিস, ইডব্লিউএস এর রিজার্ভেশনের জন্য পেয়ে গেছিস। এবার ঘটনা হচ্ছে যে তুই তো আর মানে ইডব্লিউএস নেই, তো জেনারেল হয়ে গেছে। এবার যখন তোর ওটা জেনারেল হয়ে গেছে, তার মানে ওটা শুরু থেকে আরো মানে কনসিডার করবে। এবার এই মোমেন্টে তোর 19 নম্বরে যেটা ছিল, মানে 19 নম্বরে যে লিস্টটা আছে সেটা তোর র্যাঙ্কের অনুযায়ী হওয়ার কথা নয়, কারণ তুই জেনারেল হয়ে গেছিস, সেটা তোর কাট অফের সাথে ম্যাচ করছে না। এবার 19 নম্বরের ওপরেও যতগুলো ছিল তার মধ্যে যদি কোনোটা হয়, হতেও পারে, যদি না হয় যে মানে না হওয়ার চান্সটাই বেশি, তাহলে হয়তো 25 নম্বরেরটা হলো, এটাও হতে পারে, 27 নম্বরেরটা হতে পারে। এবার তো আমি জানছি যে আমার ইডব্লিউএস হবে না, সেহেতু আমার নিচের দিকের গুলোই পাওয়ার চান্স বেশি হয়ে যাবে, সেহেতু তুমি কিভাবে সাজাবে? হ্যাঁ তো আমি তো ওই জন্য তো আমি তোকে কি বললাম একটু আগে কথাটা, তুই তুই টার্গেট ভাবছিস 15 অব্দি কোনো একটা পাওয়ার কথা, বাট আমি তো ওটাকে 35 অব্দি নিয়ে যাবো। আচ্ছা বুঝতে পারলি কথাটা মানে কি বললাম? মানে হ্যাঁ। আমি তো জানি না তোর সার্টিফিকেটে কোনো প্রবলেম আছে কিনা, তো আমি এমন ভাবেই তোকে লিস্টটা দেবো যে ওটা তুই যে কোনো পয়েন্টে যদি যাস, না ওটা যদি শুরুর 10টাও সরিয়ে দিস, 15টাও সরিয়ে দিস, 20টাও সরিয়ে দিস, তবু ঠিকঠাক অ্যালটমেন্ট হবে। আচ্ছা দাদা। বুঝতে পারলি? এগুলো এই জন্যই স্ট্র্যাটেজিক একটু ব্যাপার। বাকিদের বলছি যাদের যাদের হয়ে যাচ্ছে একটু একটু করে লিভ করতে থাক সবাই, ঠিক আছে? মেন যেটা আমি বলার ছিল কাউন্সিলিং, সেটা অনেকটা এক্সপ্লেন করে দিয়েছি এবং আশা করি অনেকের ক্লিয়ার হয়েছে এবং আমি রেকর্ডিংও করেছি, ঠিক আছে? বাকি যারা শ্রমিক ঘোষ, কোনো গার্জেন যদি থাকে তো কোনো গার্জেন যদি থাকে তো অ্যাটলিস্ট আমাকে একবার অ্যালার্ট করতে পারে, কোনো গার্জেন যদি থাকে তো। হ্যাঁ শ্রমিক বল। হ্যাঁ বলছিলাম যে আমি ওবিসি এনসিএল এর জন্য
এসডিও অফিসে গিয়েছিলাম আর ওবিসি রিভ্যালিডেশনের জন্য, যেহেতু ওই ডব্লিউএস এর যে গ্যাজেট নোটিফিকেশন দিয়েছিল ওই ওবিসি রিলেটেড, সেখানে লেখা ছিল যে ভ্যালিড ওবিসি সার্টিফিকেট দিতে হবে, মানে যখন অ্যাডমিশনের সময় বা কাউন্সিলিংয়ের সময় যখন যাব ফিজিক্যাল ভেরিফিকেশন করতে, সেই সময়। শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি পাচ্ছি পাচ্ছি, বল। হ্যাঁ, এবার হচ্ছে আমি ওখানে বলেছিলাম যে রিভ্যালিডেশনের কথা, তা ওরা বললো যে এখন রিভ্যালিডেশন হচ্ছে না, ওই পুরোনো সার্টিফিকেট দেখালেই হবে। এবার নোটিশে তো ওরকম দিয়েছে, তো আমি যদি পুরোনো সার্টিফিকেট, এবার সেখানে তো আমার সাব ক্যাটাগরি বি দেওয়া, এবার সেক্ষেত্রে কি কোনো মানে সাব সমস্যা হবে? ক্যাটাগরিতে তো লিস্ট নেই, লিস্টের নাম নেই। না, আমার এমনি সেন্ট্রাল লিস্ট বা ওবিসি যেটা এখন বর্তমানে লিস্ট, সেটার নাম আছে, সেটা নিয়ে আচ্ছা সমস্যা, কিন্তু আগে আমার সাব ক্যাটাগরি ছিল বি। এবার আচ্ছা, সেই সার্টিফিকেট আছে, আমার নতুন সার্টিফিকেট নেই যেখানে হচ্ছে সাব ক্যাটাগরি দেওয়া নেই, এরকম সার্টিফিকেটটা নেই আমার, মানে রিভ্যালিডেশন করা নেই। রিভ্যালিডেশন করি না। এবার ওরা বলছে নাকি রিভ্যালিডেশন এখন হচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এটা কেন হচ্ছে না, আমি মনে আছে কিনা আমি জানি না তোদের কতটা, আমি ইউটিউব ভিডিও তো এটা বলেছিলাম যে ওবিসির আপডেট আসবে, নিশ্চয়ই শুনেছিলিস। আমি বলেছিলাম যে হ্যাঁ। ওবিসির আপডেট দেবে, যেরকম দেখ পোর্টালে সিলেক্ট করার অপশন দিয়েছে। এখনো হ্যাঁ। অবধি সত্যি কথা বলতে গেলে ডাব্লিউবিজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো ওবিসি রিলেটেড ক্লিয়ার আপডেট এখনো নেই, যে একজন হুম। স্টুডেন্ট স্টেট এনসিএল করবে না সেন্ট্রাল এনসিএল করবে নাকি কি করবে সেটা ক্লিয়ারলি কিন্তু কোথাও বলা নেই। তো আমার মনে হয় যে না। রেজাল্টের আগে বা কাউন্সিলিং এর আগে ওবিসি রিলেটেড আর কোনো মানে ডেটা দেবে, এবং তারপরেই দেখবি হয়তো যদি মানে বিডিএসডিও বা যেখান থেকে তোরা সায়েন্স সিল গুলো করাচ্ছিস সেখানে মানে পরিষ্কার আর কি করে দেবে কাজগুলো, আমার যেটা মনে হয়। আচ্ছা, ঠিক আছে, মানে ফার্দার এই ব্যাপারটা নিয়ে আমি আরো একটু ঘাটবো, ঘেটে পর আমি এটা কন্ট্রাস্ট দেবো, ঠিক আছে, ওবিসির ব্যাপারটা হ্যাঁ, আমার মাথায় আছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নেক্সট ঠিক আছে। লিভ করতে থাক, এক এক করে যাদের কথা হয়ে যাচ্ছে লিভ করতে থাক, ঠিক আছে। দাদা থ্যাংক ইউ, লিভ করছি। ওকে, গোপীনাথ, কিছু ডাউট আছে? এক মিনিট। হ্যালো গোপীনাথ, কিছু ডাউট আছে? শুনতে পাওয়া যাচ্ছে না, আনমিউট কর, মিউট আছে মনে হয়। হ্যাঁ এখন বল। শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, বল। বলছি যে ধরো আমি রাউন্ড ওয়ানে করলাম হেরিটেজ বা কোনো একটা হেরিটেজে রিসি করলাম, এবারে হয়তো রাউন্ড ওয়ানে যেটা আমি ফিল আপ করলাম ওটা এলো না, তাহলে আমি ওটা কি হোল্ড, মানে রাউন্ড ওয়ানে ভাবো আমি হেরিটেজ সিএসসি চাই, বাট আমি ইসি হোল্ড করলাম, মানে ইসিটা পেলাম রাউন্ড ওয়ানে, যে হেরিটেজের সিএসসিটা আমি ফার্স্ট রাউন্ডে পেলাম না, তাহলে আমি কি করবো? ওটাকে কি হোল্ড মানে আপগ্রেডেশন করে 5,000 টাকা দিয়ে পরের রাউন্ডে আবার ট্রাই করবো নাকি? হ্যাঁ, এটা তখনই করবি যদি হেরিটেজ ইসির ওপরে হেরিটেজ সিএসসিটা থাকে। কথাটা বুঝতে মানে পারলি? ওটা তো তুমি করে দেবে, আমি ঠিক হ্যাঁ, অতটা ওটা তো জানি না আমি করব, জিনিসটা। মানে ওটা আমি করব, মানে ওটা যদি আইডিয়াল চয়েস ফিলিং হয় তাহলে, যদি তখন তুই আপগ্রেডেশন করছিস। এবার দেখ এখানে আরেকটা কথা না ধরো আমি ইসিটা পেলাম, এবার আমার ইসিটা মানে আমি সিএসসি হলে ভালো হয়, তাহলে তখন কি আমি আর ওটাকে তো মানে ওটাকে আমি ওই সিটটাকে ধরে রেখে তো পরে যেতে পারবো? দেখ এবার আমি তোকে কয়েকটা কথা বলি, সাপোজ কথার কথা হেরিটেজ ইসির জাস্ট ওপরে হেরিটেজ আইটি আছে, কথার কথা আমি জাস্ট একটা বলছি, বাট তোর হেরিটেজ সিএসসি চাই। হ্যাঁ, ঠিক আছে, তো হেরিটেজ সিএসসি যদি চাই তাহলে এখানে তুই যদি বলিস যে আমি আইটি ছাড়া, মানে আইটিটা দাদা আমার চাই না, আমি সিএসসি চাই, তাহলে সেখানে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে হেরিটেজ সিএসসি আসবে, আইটিও চলে আসতে পারে। তখন কিন্তু তুই বলতে পারবি না যে আমি হেরিটেজ আইটি পেয়ে গেলাম তো আমার ইসিটা এর থেকে বেটার ছিল। না ধরো আমি ফার্স্ট রাউন্ডে ইসি পেয়ে গেলাম, হ্যাঁ, তাহলে সেকেন্ড রাউন্ডে গেলে ফার্স্ট রাউন্ডে যেটা আমি পেয়েছিলাম সেটা তো হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ সেটা হবে, তখনই হবে যদি তোর কোনো সিট অ্যালোটেড হয়। হ্যাঁ, একটা হচ্ছে যে এই যে গভর্নমেন্ট কলেজগুলো যেরকম ক্যালকাটা ইউনিভার্সিটি বা কল্যাণী, এইগুলো কি জেই মেন্স এর বেসিসে কিছু নেয়? জেই মেন্সে অ্যাকচুয়ালি তো মানে অল ইন্ডিয়া যে সিটগুলো আছে সেটা প্রতিটা কলেজে 10%। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। এবার জেইউ আর সিইউর যে সিটগুলো থাকে এদের ডমিসাইলে একটা ব্যাপার থাকে, যেমন জেইউতে 10% মানে আউট অফ ডোমিসাইল, আর সিইউতে আই থিঙ্ক 25% আউট অফ ডোমিসাইল। কেজিসি জেজিসিতে কোনো আউট অফ ডোমিসাইল অ্যালাউড থাকে না, কেজিসি জেজিসিতে কোনো আউট অফ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট অ্যালাউড নয়। না, আমার পারফর্মা বি ডোমিসাইল হলে কি কোনো অসুবিধা হবে কি? আচ্ছা, পারফর্মা বি না, না হবে না, মানে ডোমিসাইল মানেই তো ওয়েস্ট বেঙ্গল বলা হচ্ছে। হ্যাঁ, ডোমিসাইল মানেই তো ওয়েস্ট বেঙ্গল আছে আসলে। হ্যাঁ, হ্যাঁ। পারফর্মা যাই ইউজ হোক, কিন্তু আফটার অল ইউ আর এ পার্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে কনসিডার হবে ওই মানে ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আই হোপ সবার সাথে যথেষ্ট মানে হয়েছে, কথা হয়েছে। আজকে 12:43, তবু দাদা খালি আর একটা খালি কোশ্চেন বল। হ্যাঁ, আমি আগে যেটা বললাম তোমাকে যে আমার ইডব্লিউএস
আর ওই 38-এর মতন এরকম কিছু একটা স্কোর আসছে। তো আলটিমেটলি যেটা আমার ডাউট প্রথমে ছিল, আমি ঠিক বুঝতে পারলাম না মানে এই কন্ডিশনে কি আমার একটু হলেও কোনো চান্স আছে যে আমি কোনো একটা গভর্নমেন্ট কলেজে ইসি পর্যন্ত পেয়ে যেতে পারি? একটু কি 34 আর কোনো চান্স ইডব্লিউএস আছে? আছে, তাই তো? 34 আর ইডব্লিউএস আছে, তাই তো? 38 38। 38 দেখ, ব্যাপার হচ্ছে হ্যাঁ 38 আর ইডব্লিউএস আছে তো চান্সেস আর দেয়ার, বাট ওই যে বললাম যে সেখানে হয়তো একটু ব্রাঞ্চে বা কলেজে কম্প্রোমাইজ করতে হতে পারে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, মানে সে কোনো চান্সেস প্রবলেম আর খালি দেয়ার। সরকারি কলেজ হবে, গভর্নমেন্ট হলেই হবে। গভর্নমেন্ট তো এবার সেখানে যদি দেখ যদি মপ আপ হয়েছে তাহলে হ্যাঁ চান্সটা বেড়ে যাবে। মানে দেখ আমার আচ্ছা কথা, তুই ধর সরকারি কলেজ ছাড়া পড়বি না, সোজা কথা যে আমার দাদা সামর্থ্য নেই, আমি সরকারি কলেজ ছাড়া পড়বো না, তাহলে তুই রাউন্ড ওয়ান হ্যাঁ যেটা হ্যাঁ পাবি, রাউন্ড একদম টু একদম। যেটা পাবি, এই রাউন্ড ওয়ানে তুই মানে আপগ্রেড করি চলে এলি ফিজিক্যাল ভেরিফিকেশন করিয়ে, হ্যাঁ রাউন্ড টু একটা হ্যাঁ প্রাইভেট কলেজ পেলি, তুই গেলি না, তুই রাউন্ড থ্রিতে ডাইরেক্ট বসলি মপ আপের কোনো একটা সরকারি হ্যাঁ কলেজের জন্য। হ্যাঁ। তো বাস ওটাই একমাত্র অপশন, সেটাও যদি না হয়েছে ডিসিতে বসবি। আর আর যদি ধরো আমি সেকেন্ড রাউন্ডে কোনো বেসরকারি কলেজ যেমন হেরিটেজ বা টেকনোতে হুম, তোমার টিএফডব্লিউ তে পেয়ে যাচ্ছি, হুম। মানে যেখানে আমাকে ফিজটা আমার 100% স্কলারশিপ যেটা আছে ওটা হয়ে যাচ্ছে, তার মানে তখন মোটামুটি তো একটা আমার কাছে কমে যায়। ডাউট, হুম। হ্যাঁ তখন তো আমার কাছে ডাউটটা থেকে যাচ্ছে যে আমি এই হেরিটেজে এতে চলে যাবো না একটু আচ্ছা, বুঝতে রিস্কটা পেরেছি। টেক করে পরে মপ দেখ, আপটায় যাবো কি? আমার কাছে তো ডেটা থাকে, কারণ আমার কাছে এত স্টুডেন্ট বেস আছে ধর, মানে আমার হ্যাঁ 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 তোরা যতটা পরিমাণ ইউটিউবে দেখতে পাস অডিয়েন্স, ভেবে নিবি আমার হোয়াটসঅ্যাপে তার হ্যাঁ। থেকেও ডবল আছে, মানে আমার ফোন হ্যাং করছে। কোশ্চেন ওই যে হুম, সেকেন্ড রাউন্ডে যে আমি বেসরকারি কলেজ পাচ্ছি, হুম। ওইটা আমি টিডব্লিউএফ থেকে পাচ্ছি না জেনারেল ক্যাটাগরি থেকে পাচ্ছি, ওইটা আমি ওটা উঠবে ওখানে। জানতে পারবো তো? হ্যাঁ, ওটা লেখা হ্যাঁ উঠবে। হ্যাঁ হ্যাঁ টিএফডব্লিউ হ্যাঁ উঠলে, ওইটুকু জানবো। টিএফডব্লিউ যদি পাস তাহলে তোর পাশে টিএফডব্লিউ উঠবে, যে হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি সিএসসি টিএফডব্লিউ, এরকম উঠবে। ওইটুকুই জানার ছিল। ওকে ঠিক ঠিক আছে, ঠিক আছে। থ্যাংকস। হ্যাঁ, এসকে ইব্রাহিম, কোনো ডাউট আছে বল, তুই একবার কথা বলিস হ্যাঁ তো। দাদা, হ্যাঁ, বল, আমি কি ডাউট আছে? অনেকক্ষণ ওয়েট করছি একটু হ্যাঁ পার্সোনালি হ্যাঁ। কথা বলবো বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বল বল বল। বলছি দাদা, আমি অ্যাকচুয়ালি একটা জব করি, আচ্ছা। তো ওর সাথে আমি এক্সাম দিয়েছি, তো আমার এক্সাম খুব একটা ভালো যায়নি। হুম। ঠিক আছে, তো আমি এক্সপেক্ট করছি 15 to 20 মার্কস আমার আসবে। আর আমি এক্সামটা দিয়েই চলে এসেছি দাদা, আমি এখন ব্যাঙ্গালোরে থাকি, ব্যাঙ্গালোরে একটা আচ্ছা কনস্ট্রাকশন কোম্পানিতে জব করি। আচ্ছা। তা বলছি যে আমার এখনো ডকুমেন্টস কিছু বানানো হয়নি, যে ডোমিসাইল সার্টিফিকেট। আর আমি পড়াশোনা আমার ইয়েতে দিল্লি থেকে করেছি আমি, আচ্ছা। ওপেন বোর্ড থেকে, এনআইএস বোর্ড থেকে। হুম। তো আমি কি বলছি, ধরুন রেজাল্ট এলো, রেজাল্ট আসার পর কাউন্সেলিং হওয়ার পর কি আমার ডকুমেন্ট গুলো বানানো সম্ভব হবে? আচ্ছা, মানে বুঝতে কতদিন কি পেরেছি, টাইম কিন্তু লাগে? দেখ ব্যাপারটা হচ্ছে তুই তো আউট অফ ওয়েস্ট বেঙ্গল না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কারেন্টলি আউট অফ ওয়েস্ট বেঙ্গল। মানে আধার কার্ডে কি অ্যাড্রেস আছে? আধার কার্ডে আমি ওয়েস্ট বেঙ্গলই আছে। বাড়ির গার্জেনের? সবার ওয়েস্ট বেঙ্গল আছে, তো শুধু সবার আমি ওয়েস্ট জাস্ট বেঙ্গল মানে তো তুই পড়াশোনাটা। ডোমিসাইল। হ্যাঁ অবশ্যই, আমি শুধু পড়াশোনাটা দিল্লি থেকে করেছি, আচ্ছা, মানে এইচএস দিল্লি 10th এবং থেকে? 12th। হ্যাঁ হ্যাঁ, 10th এবং 12th দুটোই, মানে ছোটবেলা থেকেই দিল্লি, ছোটবেলা বলতে আচ্ছা, তো তাহলে তুই ওই প্রোফর্মা বি 7th-8 ক্লাস করাবি। থেকে। হ্যাঁ প্রোফর্মা হ্যাঁ, বি প্রোফার্মা করাবি। বি করাতে। বি করাবি। তো প্রোফর্মা আচ্ছা। বি করাবি মানে শোন, এখানে ডকুমেন্টটা তুই যেটা বলছিস না যে রেজাল্ট বেরোনোর পর, তো হুম রেজাল্ট হুম। বেরোনোর পর তোর টাইম থাকবে। আচ্ছা। রেজাল্ট বেরোনোর পর টাইম থাকবে, তো টিএফডব্লিউ ইডব্লিউ ওইসব কিছু নেই তো? না, আমি টিএফডব্লিউ করেছি দাদা, মানে আচ্ছা, তাহলে আমি টিএফডব্লিউটাও করাতে হবে তোকে। আমি আসলে ওবিসি ছিল আমার, কিন্তু আমি আচ্ছা। দেখলাম যে যা এখন গভর্নমেন্টের যা সিচুয়েশন, আমার হুম ওবিসি সার্টিফিকেট হবে না। ওই হুম। জন্য আমি অ্যাজ এ জেনারেল ফর্ম ফিল আপ করেছিলাম, জেনারেল টিএফডব্লিউ। ঠিক ঠিক আছে, আছে, ভেরি গুড। কিন্তু আমার তুই র্যাঙ্ক টিএফডব্লিউ কার্ডের হয়নি। বেরোনোর পর, তুই র্যাঙ্ক কার্ড বেরোনোর হুম। পর তুই টিএফডব্লিউ আর জেনারেল এই তোর যে ডোমিসাইল সার্টিফিকেট এই দুটো করানোর আরামসে টাইম পাবি, কোনো সমস্যা নেই। মানে চেষ্টা আচ্ছা। করবি যে ধর একটা বোঝা তো যাবে যে কবে থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে না হচ্ছে, তার হুম আগে হুম। তোর ছুটি টুটি নিয়ে বা ওরকম টাইম করে চলে এলি, দেন আচ্ছা। 7-10 দিন আগে থেকে ডোমিসাইল বা ইনকাম যেটা থাকবে সেই দুটোকে সাইন সিল স্ট্যাম্প নিয়ে পর দেন কাউন্সেলিং এ বসবি। আর আর ডোমিসাইল সার্টিফিকেটটা দাদা বলছি, একটা তো গভর্নমেন্ট, মানে আমার বাবাকে আমি বানাতে বলেছিলাম এর আগে, হুম উনি বানিয়েছিল, মানে অনেক কিছু ঝামেলা ঝঞ্ঝাট করে বহুত রকম ডকুমেন্ট লেগে ওটা মানে বানাতে দিয়েছিল, ওটা হুম। এসডি অফিসে পেন্ডিং হয়ে আছে। আর এই যে ডোমিসাইল সার্টিফিকেট গুলো লাগবে, এটা মানে ওই যেই আমাদের ডাব্লিউবি এর প্রোফার্মা। ডাব্লিউবিজিএইতে যেই প্রফর্মা গুলো আছে ওটাতে সাইন করলে হয়ে যাবে না? হ্যাঁ, ওটাতে শুধু সাইন সিল স্ট্যাম্প ব্যাস, আর কিচ্ছু চাই না। আচ্ছা আচ্ছা। এবার আমি সেটা ওটাই দেখ, আমার বাবাকে এবার বলছিলাম যদি যে সেটা সাইন করাতে গিয়ে কোনো সাপোর্টিং ডকুমেন্ট লাগে, হুম হুম। তখন
কোনো বিডিও বা পঞ্চায়েতকে দিয়ে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট গুলো হয় সেটা একটা বানিয়ে নিয়ে পর ওটাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ইউজ করতে পারিস। বাট আগে ট্রাই করে নিবি বিডিও, এসডিও বা ডিএম কাউকে দিয়ে। যদি হয়ে যায় এমনি খুবই ভালো, যদি না হয় তখন এগুলো ইউজ করবি। আচ্ছা, তো দাদা বলছি ওই 15 বা 20 মার্কসে কোনো গভর্নমেন্ট কলেজ পাওয়া দেখ যাবে? ব্যাপারটা হচ্ছে সরকারি কলেজ তো হবে না ফর শিওর, কিন্তু টিএফডব্লিউটার জন্য হেল্প পাবি হয়তো। আচ্ছা, বাকি যাদের সাথে কথা হয়ে গেছে তারা প্লিজ লিভ করে যা কাইন্ডলি। দাদা হ্যাঁ অলিন্দ বল। বলছি আমি হচ্ছে এই পার্শিয়াল ড্রপ নিয়ে কলেজে ছিলাম, মানে বিএসসি পড়ছিলাম। তো আচ্ছা আমি ওই ফার্স্ট সেমিস্টারটা কলেজে হয়েছে আমার। এখন যদি আমি বিটেক নিয়ে চলে আসি তাহলে কি আমার ওই সমস্যা হবে কলেজে? না সমস্যা কিছু হবে না, ওখানে যখন তোর বিটেকে অ্যাডমিশনটা হবে যখন যে টাইমে তখন হুম। তুই লিভ মানে ইয়ে করে দিস, মানে টিসিটা নিয়ে নিস। আর টিসিটা কি তখন কলেজ থেকে নিতে হবে? হ্যাঁ ডেফিনেটলি কলেজ থেকে মানে স্কুলের টিসিটাই হয়, বাট করে রাখবি কালে, কারণ রেজিস্ট্রেশনের সময় অনেক সময় লেগে থাকে। মানে এখন যে নতুন রুল রেগুলেশন করছে তাতে কোনো ভরসা নেই। আচ্ছা, মানে আমাদের যে স্কুলের যে টিসিটা ছিল সেটা তো কলেজে নিয়েছে। তো আমি তো ফার্স্ট সেমিস্টার শুধু করেছি, তখন কি কলেজ আমাকে টিসি দেবে? হ্যাঁ দেবে না মানে কেন, নিশ্চয়ই দেবে, ওটা তো তোর ডকুমেন্ট, দিতে বাধ্য। ও আচ্ছা এটাই জানার ছিল। ঠিক আছে। দাদা বলছি হ্যাঁ আমি দুটো কাউন্সিলিং করেছিলাম, এরপরে যে ঘানি খান চৌধুরী ডিএফটিআইটা আছে না, ওটা আমি পেয়ে যেতে পারি, তাহলে কি কি মানে ওটা যদি পেয়ে যাই তাহলে ডাব্লিউবিজি দিয়ে আবার কি করে কি হবে? ডাব্লিউবিজির মার্কসটা কত? ডাব্লিউবিজি এর মার্কস আমার 30-এর মতো আসছে। ও আচ্ছা, তো ফিনান্সিয়াল মানে কন্ডিশন কিরকম, টিএফডব্লিউ আছে কি নাকি কিছু? টিএফডব্লিউ আমার তো জানতাম না বলে পড়া হয়নি, টিএফডব্লিউটা পড়া হয়নি, ফিনান্সিয়াল অতটা ভালো নয়। মানে ভালো না মানে, মানে কি আমাকে একটু ভালোভাবে বল। মানে ফিনান্সিয়াল মানে মানে কি আমি লোন নিবি না এমনি পড়াশোনা? লোন ছাড়াই পড়বো, মানে 5-6 লাখের মতো এফোর্ড করতে পারবো আর কি। দেখ ঘনি খান হচ্ছে সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ, ঠিক আছে? এতদিন ওটা ইমপ্রুভ হয়নি, কেন ইমপ্রুভ হয়নি তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। তো এবার আশা করছি যে ওটা ইমপ্রুভ হবে এবার, কিন্তু সেটা হুম, হতে তো টাইম লাগবে। তো এই মোমেন্টে হ্যাঁ দাঁড়িয়ে যাওয়া মানে একটু নিজে যদি খুব ভালো পড়াশোনায় হোস, মানে যদি এরকম হয় যে দাদা হয় না যে এখান থেকে ধর কাউকে তোকে যেতে হ্যাঁ বললো যে স্টেশনে ট্রেন ধরতে যেতে হবে, তুই বলি যে আমি টোটোর পরোয়া করি না, আমি নিজেই হেঁটে যাবো। তুই যদি হুম, এরকম মানে এরকম আচরণের যদি মানুষ হোস, তাহলে সরকারি এই ধরনের কলেজ নিতে পারিস, লো বা মিড গভর্নমেন্ট। যদি এরকম আর হয় যে না আর হ্যাঁ অতটা হেঁটে পারছি না, একটা টোটো বা গাড়ি হলে ভালো হয়, তাহলে হুম। কিন্তু তখন তোকে ওই ঘনিকার ছেড়ে পর এদিকে প্রাইভেটে কোনো একটা ভালো কলেজে আসতে হবে। দাদা বলছি প্রাইভেট কলেজগুলো আছে ওইগুলো আর কি, মানে র্যাঙ্কটা কত পর্যন্ত দেয়? আমি তুই 30-এ ইলেকট্রিক্যালের পেয়ে কথা যাবি, বলছি, মানে 30-এ আমি পেয়ে যাবি, ইলেকট্রিক্যাল পর্যন্ত নামতে পারবো। তো 30-এ আরামসে আমি হয়ে যাবে। আমি কত? তো 30 মার্কস আছে তো? আমি ওবিসি আবার। হ্যাঁ তো হয়ে যাবে, কোনো চাপ নেই। ওবিসিটা হয়তো প্রাইভেট অতটা ম্যাটার করবে না, কিন্তু হ্যাঁ 30-এ হয়ে যাবে ভালো, চাপ নেই। হয়ে যাবে। আর দাদা বলছি টিউশন ফিটা মোট কত লাগতে পারে ওই সব কলেজগুলো? এই যে আজকে ডিসকাশন করছিলাম গ্রুপে, দেখেছিস নিশ্চয়ই, মানে 1 লাখ 1.5 লাখ 70,000, ম্যাক্স টু ম্যাক্স 2 লাখ, তার বেশি না। ওই প্রাইভেট কলেজে অত কমে হবে? হ্যাঁ এটা আমি তো আজকে তাই শুনলাম, আমি নিজেও জানতাম না এত স্টুডেন্টকে বলার পরও যে 70,000-এ 4 বছরের বিটেক হয় বলে। ঠিক প্রাইভেট আছে, কলেজে ওই কি সব প্রাইভেট কলেজগুলো হয়েছে? এমনি সব নয়, নেতাজির 70,000 ফিস 4 বছরের আইটি। হেরিটেজের কত হয় দাঁড়া, হেরিটেজের এই তো বললো শুনিয়ে দিচ্ছি দাঁড়া। তাহলে তাহলে যে ওই কলেজগুলোর অনেক জায়গায় দেখছি 7 লাখ 8 লাখ ফিস 4 বছরে। ওটা তো জেনারেল ফিস, ও টিএফডব্লিউ ওবিসিদের জন্য। ওবিসির জন্য আমার আলাদা টিএফডব্লিউ কোনো নেই কি? বেনিফিট হয় না। টিএফডব্লিউ আমার তো টিএফডব্লিউ নেই। আচ্ছা, তো যদি টিএফডব্লিউ নেই তাহলে তোকে জেনারেল সিট দিয়ে পড়তে হবে। এবার যদি তুই বলিস যে এটাই বলছি। কম ফিসে যদি কলেজ আস, তাহলে এওটি একমাত্র কম ফিসের কলেজ। আর ওইগুলোই টপগুলো টপ গুলো এওটিও টপ 5 টপ 6-এই আসে, বাকি বাকি কলেজগুলো মোটামুটি তো 6.5 7 8 লাখ অব্দি চলে যাচ্ছে ফিস। হ্যাঁ আমি তো 2.5 লাখ টাকাটা পাবো না, এটা মানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা। হ্যাঁ স্বামী বিবেকানন্দ পাবি, তো সেই অ্যাঙ্গেল দিয়ে আমি বলবো তাহলে এওটি অপ্ট করা বেটার। যখন আমি চয়েস ফিলিং বানাবো না, আমাকে এটা ভালোভাবে বলিস যে দাদা আমার ওকে। কিন্তু ফ্যামিলি ফিনান্সিয়াল একটু প্রবলেম আছে, আমাকে তুমি সব থেকে লোকেশন প্রবলেম কলেজে বলতে দেখো। প্রবলেম বলতে আমার ঘর থেকে বলেছে টাকা মানে দিতে পারবে 7-8 লাখ টাকার মতো। আচ্ছা ঠিক আছে, যাই হোক তবু চেষ্টা রাখবো যে যেন তুই লো ফিসের কোনো কলেজ পাস। ঠিক আছে। ঠিক আছে, সেটা আমাকে চয়েস ফিলিং বানানোর আগে বলবি। হ্যাঁ হুম। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আশা করি একটু একটা তো বাজে, লিভ করে যা যদি কারণ না সেরকম ডাউট থাকে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক।